বিশাল আকাশে একটা চাঁদকে কেন্দ্র করে লক্ষ্য তারার বাস, কিন্তু এই রূপালী চাঁদের আলো সব প্রেমিকের মনে প্রেমের সঞ্চার করে না। মাঝে মাঝে রাতের সৌন্দর্য তাদের হৃদয়ে বিচ্ছেদের দাগ কেটে যায়। পূর্ণতা না পাওয়া হাজারটা স্মৃতি মনে করিয়ে দেয় বারবার, যে স্মৃতি থেকে চাইলেই ফিরে আসা যায় না। বিশাল আকাশের দিকে তাকিয়ে আক্ষেপ ভরা শ্বাস নেয় আবরার। তারপর হৃদয় ভাঙা কণ্ঠে বলে ওঠে, জীবনে অনেক না পাওয়া জিনিস অনায়াসে পেয়েছি, কিন্তু আমার সেই বৃষ্টি স্নাত তামাটে কন্যাকে পেয়েও পেলাম না। তাকে নিজের করে পাওয়ার শেষ সময় হারিয়ে ফেললাম। শুধু একটাই আফসোস থেকে গেল, তার মন পড়তে পারলাম না, আর আসল সত্তা চিনতে পারলাম না। আবরার তার পাশে দাঁড়িয়ে থাকা সাদির দিকে তাকিয়ে বলল, তোর জন্য আজ আমি রায়ের আসল চেহারাটা দেখলাম। তোকে ধন্যবাদ আমার চোখটা খুলে দেওয়ার জন্য। সাদি আবরারের দিকে মায়া ভরা চোখে তাকিয়ে বলল, আমার মনে হয় তোর বিয়ে করা উচিত আপনার, কারণ এভাবে একটা জীবন চলতে পারে না। নিজের জীবনটা নতুন করে শুরু কর তুই, কারণ আজকে যা দেখলাম তারপরে রায়ের চরিত্র নিয়ে আমার নিজেরই সন্দেহ হচ্ছে। মাঝরাতে একটা ছেলের সাথে রাস্তায় বসে কি করছিল গতকাল রায়, বলতে পারিস? আজকে ওই ছেলের সাথে ছিল। আমার মনে হয় রায় খারাপ কাজে লিপ্ত। তুই ওকে ভুলে যা আপনার। আবরার সব বিস্ময়ে নিচের দিকে তাকিয়ে থাকে। সাদির ফোনটা আবরার হাতে, চোখে অশ্রুকণা চিকচিক করছে তার। সিগারেটের বিষাক্ত ধোঁয়ায় কালচে বর্ণ ধারণ করা ঠোঁট দুটো কাঁপছে কিছু সময় পর পর। অন্ধকারের মাঝেও আবরারের মুখে রক্তিম আভা দেখা যাচ্ছে। আবরার সাদির হাতে ওর ফোনটা দিয়ে দিল। আবরার নিজের পকেট থেকে ফোনটা বের করলো, তারপর নিজের বাবাকে কল করলো। ও পাশ থেকে কল রিসিভ করতেই আবরার বলল, বাবা, ফুপু, যে মেয়ে ঠিক করেছে তোমরা তার সাথেই কথা পাকা করো। আর হ্যাঁ, যত দ্রুত সম্ভব বিয়ের তারিখ ঠিক করার ব্যবস্থা করো। আবরার কথাটা বলেই ফোনটা কেটে দিল। তারপর সাদির সাথে কোনো কথা না বলেই দ্রুত পায়ে নিজের গাড়ির ভেতর ঢুকে গেল। আর সাদি পেছনে থেকে আবরারকে বলল, এ আবরার দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই? দেখ, মাথা গরম করে কোনো সিদ্ধান্ত নিস না, আমার কথা তো শুনে যা। আবরার সাদির কথা শুনলো না, গাড়ি চালিয়ে চলে গেল সেখান থেকে। আবরার চলে যেতেই সাদির মুখের হাসির রেখা দেখা গেল। তারপর সে শীষ বাজাতে বাজাতে বলল, জীবনে কিছু না পাওয়ার থেকে কিছু পেয়ে হারিয়ে ফেলা বেশি কষ্টের, আর সেই কষ্ট আমি তোকে দেবো আবরার। তোকে আমি মারবো না, কিন্তু বেঁচে থেকেও তুই মরে যাবি। তোকে শেষ করার জন্য রায়কে ব্যবহার করেছি, রায়কে তোর জন্য খুঁজে বের করেছি, আবার কেড়েও নিয়েছি। ভেঙে শেষ করে দেবো আমি। বন্ধুত্বের আড়ালে এমন ছবল দেব যা কখনো কল্পনা করতে পারবি না। তোর সামনে এই ভালো সাজতে আর ভালো লাগছে না। আমার একটা শরীরে দুইটা আলাদা সত্তা, ভাবা যায়? অপরদিকে রায়ের ভাবি আর ভাই রনির সামনে বসে আছে। রনি নিজের বোনের হাত ধরে বলল, আমরা নিজেদের রাগ ক্ষোভ মেটাতে অনেক বড় পাপ করেছি আপু। আমার মনে হয় সবাইকে সব বলে দেওয়া উচিত। আমি কিছু বুঝতে পারছি না এখন কি করব। তোর দুলাভাই যদি এই ব্যাপারে জানতে পারে তাহলে শেষ করে ফেলবে আমাকে। আমি এতদিন যাদের ক্ষতি চেয়েছি আজ তারাই আমার পাশে। সাদি ভাইয়ের সাথে হাত মিলিয়েছে। আমরা অনেক বড় ভুল করেছি, তার কথা মতো যত চক্রান্ত করেছি। অনেকের অবস্থা এখনও ভালো না। একবার যদি সবাই এগুলো জানতে পারে তাহলে আমরা শেষ হয়ে যাব। আমাদের সাদের সাথে কথা বলা উচিত। রনি নিজের বোনের সাথে সহমত পোষণ করলো। তারপর কল করে সাদির নাম্বারে কয়েকবার কল করার পরেও সাদি রিসিভ করে না। রনি রেগে যায় বেশ। তারপর নিজের কপালে হাত রেখে বলে, শালা বেঈমান আমাদের দিনের পর দিন ব্যবহার করেছে। ওর আসল রূপটা কেউ চিনে না। এখন যখন আমাদের আর দরকার নেই ঠিক তখনই সরে গেছে। ইচ্ছে করছে সব বলে দিই সবাইকে। এমন কিছু করা যাবে না ভাই, আর যা হচ্ছে হতে দে। আমাদের হাতে এখন আর কিছু নেই, আর আমরা যদি কিছু করতে যাই তাহলে আমাদের কপালে দুঃখ আছে। অপরদিকে রায় বসে আছে জানালার পাশে। রায়ের কোলে মাথা রেখে কুকুরটা শুয়ে আছে। চাঁদের আলোয় রায়ের মুখটা চকচক করছে। রায় ফোনের মধ্যে আবরার ছবি দেখছে। আজকাল এই মানুষটার ছবি দেখতে দেখতে রায়ের রাত পার হয়ে যায়। রায় আবরারের ছবিটাতে হাত বুলায়, তারপর ছবিটা বুকের মধ্যে শক্ত করে জড়িয়ে ধরে বলল, যদি কখনো আমাদের দেখা না হতো আর না আপনি আমার জীবনে আসতেন তাহলে হয়তো আমি একটু ভালো থাকতাম। আপনার বিচ্ছেদ আমাকে শেষ করে দিচ্ছে প্রতিনিয়ত। আপনাকে জড়িয়ে ধরে বড্ড কাঁদতে ইচ্ছে করে, আপনাকে বলতে ইচ্ছে করে না বলা সব কথা, কিন্তু আপনিও আমাকে বুঝলেন না। আপনি কি সত্যি অন্য কারো গল্পে পরিপূর্ণ চরিত্র হবেন?
আপনি বিয়ে করবেন এই কথাটা আমি মানতে পারছি না। আচ্ছা, এটা কি মেনে নেওয়া স্বাভাবিক? আপনাকে ছাড়া আমি ভালো নেই, এই কথাটা চিৎকার করে হয়তো বলতে পারবো না, হয়তো মৃত্যুর সময় আপনাকে ভালোবাসি বলতে পারবো না, হয়তো আপনার কোলে মাথা রেখে রূপালি চাঁদ দেখতে পারবো না, হয়তো কোনো একদিন চেনা রাস্তার মোড়ে আপনাকে দেখব, সেই দিন হয়তো আপনি অন্য কারো ব্যক্তিগত সম্পদ, হয়তো সেই দিন আবারও আকাশ ভেদ করে বৃষ্টি আসবে, কিন্তু সেই দিন আমাদের গল্পটা অসম্পূর্ণ রয়ে যাবে। আপনি হয়তো ভালো থাকবেন, কিন্তু আপনার ভালো থাকায় আমি মেনে নিতে পারবো না। অন্য কারোর সাথে আপনার ভালো থাকা গল্প না হোক, হয়তো মিথ্যে হাসির আড়ালে আমার হৃদয়ের কান্না কেউ শুনবে না, তবুও চাই আমার শত কষ্টের বিনিময়ে আপনি ফিরে আসুন। অন্যদিকে রাইহান তার পরিচিত বন্ধু পুলিশ অফিসার সাদমানের সাথে বসে আছে। বন্ধুর কাঁধে হাত রেখে রাইহান বলল, তোকে তো সব বললাম সাদমান, আমার কেন যেন মনে হচ্ছে রায় কিছু করেনি। নিজের হাতে যেই বোনকে এত বছর মানুষ করেছি, তাকে চিনতে কোথাও একটা ভুল হচ্ছে আমার। আর তোকে যেই দোকানের বিল পেমেন্টের কাগজ দেখিয়েছি, তুই ওই দোকান থেকে সিসি ক্যামেরার ফুটেজ নেওয়ার ব্যবস্থা কর, তাহলেই এই সমস্যার সমাধান হতে পারে। তুই চিন্তা করিস না রায়হান, আমি দেখছি কি করা যায়। তুই বাড়ি চলে যা এখন। সকাল ঘড়িতে 8টা বাজে। আজ কফি শপ বন্ধ। রায়ের ঘুম ভেঙে গেল তার রুমমেটের ডাকে। গতকাল বেশ রাত করে ঘুমিয়েছে। ঠিক মতো ঘুম হওয়ার আগেই ডাক দেওয়ায় একটু বিরক্ত হলো রায়, তবুও মুখে প্রকাশ করলো না। রায় ঘুম জড়ানো কণ্ঠে বলল, কি হয়েছে, ডাকছো কেন আমাকে? দারোয়ান কাকা তোমায় ডাকছে, যে দেখে আসো কেন ডাকছে। রায় গায়ে ওড়না জড়িয়ে নিল, তারপর মাথার চুলগুলোকে একটা হাত খোপা করে বেরিয়ে গেল ঘর থেকে। ঘুম জড়ানো চোখে দরজা খুলল রায়, তারপর দারোয়ানের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে কাকা, এত সকালে আপনি এখানে কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? দারোয়ান তার লালচে দাঁত বের করে হাসলো, তারপর বলল, আম্মা, একটা পোলা আপনারে এইগুলো দিয়া গেছে। ওই কইলাম কারে দিমু, পোলায় নাম জানে না। পরে হেতি চেহারার গঠন কইল, তাতেই বুঝেছি আপনি। এখন লন এইগুলা। রায় দেখলো দারোয়ানের হাতে একটা বক্স। রায় বক্সটা হাতে নিল, তারপর বলল, আপনি কি শিওর যে এটা আমার জন্য দিয়ে গেছে? মুই একেবারে শিওর আম্মা। মুই এখন যাই, মোর চোখে মেলা ঘুম এখন। আপনি দরজা লাগাইয়া দেন। রায় বক্সটা নিয়ে দরজা লাগিয়ে দিল, তারপর ঘরে যে বক্সটা নিচে নিয়ে ফ্লোরের এক কোনায় বসে পড়ল। রায়ের রুমে থাকা মেয়ে দুটো অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল। রায় বক্সটা খুলেই অবাক হলো। বক্সের উপরে 2টা রজনীগন্ধার মালা। রায় মালা দুটো নাকের কাছে ধরে চোখ বন্ধ করলো। রজনীগন্ধা ফুলে এক মাতাল করা ঘ্রাণ আছে, যা মুহূর্তেই যে কোনো ব্যক্তির মনে ভালো লাগার জোয়ার নিয়ে আসতে পারে। রায় বক্সের ভেতরে তাকাতেই বেশ অবাক হলো রায়। বক্সের ভেতর একটা সাদা রঙের জামদানি শাড়ি পেল সে। শাড়ির উপরে একটা কাগজ ভাঁজ করে রাখা। রায় কাগজটা খুলল। সেখানে লেখা ছিল, যার হৃদয় আকাশের মতো স্বচ্ছ, যার মন আকাশের মতো বিশাল, এটা শুধু সেই মানুষটার জন্য। রায় চিরকুট রেখে দিল শাড়ির ভাঁজে। তারপর শাড়িটা ধরে চিন্তায় মগ্ন হয়ে গেল, কিন্তু উপহার পাঠানোর মতো কাউকে খুঁজে পেল না। অতঃপর রায় বক্সের মধ্যে শাড়িটা রেখে ওয়াশরুমে চলে গেল। অন্যদিকে রায়হান খুব সকালবেলা বাসা থেকে বের হয়ে গেছে। তার উদ্দেশ্য বন্ধু সাদমানের কাছে যাওয়া। সাদমান একটু আগেই কল করে রায়হানকে যেতে বলেছে। রায়হান যত দ্রুত সম্ভব বন্ধুর কথা মতো পুলিশ স্টেশনে যেয়ে পৌঁছালো। রায়হানকে আসতে দেখেই সাদমান তাকে বসতে বলল। এক গ্লাস পানি রায়হানের দিকে এগিয়ে দিয়ে সাদমান বলল, পানিটা খেয়ে নে, তোর সাথে অনেক কথা আছে। রায়হান পানি খেয়ে নেয়। তারপর সাদমান বলল, রায়হান, কোথাও একটা সমস্যা আছে বিরাট আকারে। তোর কথা মতো কাল রাতেই আমি লোক লাগিয়েছি। আজকে ওই ঔষধের দোকানে আমি নিজে যাব। তোর বোন বাসা থেকে বের হয়ে যে বান্ধবীর কাছে থাকতো, আমি সেইখানে আজ সকাল 6টায় গিয়েছিলাম। কিন্তু সেখানে দারোয়ানের কাছ থেকে যা শুনলাম তাতে মনে হলো সেখানকার পরিস্থিতি আরও বেশি ভয়ানক। কেন, কি হয়েছে সেখানে? তোর কথা মতো যেদিন রাইকে তোর শালার সাথে এক রুমে পেয়েছি, ওই দিন ছাইমার স্বামীকে কিছু লোক ধরে নিয়ে যায় আর মাঝরাতে বাসার সামনে ফেলে রেখে যায়। তার অবস্থা নাকি ভালো না। কি সব বলছিস তুই? অনেককে কেউ কেন কিডন্যাপ করবে? সেই প্রশ্নটা তো আমার মনেও দাগ কাটছে, কিন্তু সমস্যা আরেকটা হয়ে গেছে। কি সমস্যা? সাইমার সাথে এই ব্যাপারে কথা বলার জন্য একটু আগে কল করি আমি, কিন্তু মেয়েটা আমার পরিচয় জানার পর ফোনটা কেটে দেয়। আমার মনে হচ্ছে সাইমা মেয়েটা কিছু লুকাচ্ছে। আমি আজকেই ওর কাছে যাব। রায়হান সাদমানের হাত জড়িয়ে ধরে, তারপর সিক্ত গলায় বলল, যা করার একটু তাড়াতাড়ি কর ভাই।
আমার বোন দোষ করুক আর না করুক, আমি এর একটা সঠিক সমাধান চাই। নিজের বাড়িতে এসে চিৎকার করছে আবরার বড় ভাই আরহাম। তাকে শান্ত করা যাচ্ছে না। তাকে দেখেই বোঝা যাচ্ছে সে কতটা রেগে আছে। আরহাম নিজের বাবার কাছে যেয়ে বলল, তোমরা রায়ের বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা নাওনি বাবা? আমার সন্তানকে দুনিয়ার মুখ দেখার আগেই শেষ করে দিয়েছে। তোমরা ওকে ছেড়ে দিলে আমি ছাড়বো না। আমি এখন পুলিশের কাছে যাব। আনিলা বেগম ছেলের মাথায় হাত বুলায়, তারপর ছেলেকে শান্ত করতে বলল, রাগ করে না বাবা। আর তুই কাউকে কিছু না বলে কেন দেশে এসেছিস? এভাবে মাথা গরম করিস না। রায় তার উপযুক্ত শাস্তি পেয়েছে। তুমি আমাকে মাথা ঠান্ডা করতে বলছো মা? আমি কিভাবে মেনে নিব হে অপরাধ? আমার অনাগত সন্তান হত্যা করেছে। একটা বাবার জন্য এই ঘটনা কতটা কষ্টর সেটা কি তুমি বুঝতে পারছো না? তুই জেরিনের কাছে যা, মেয়েটাও ভেঙে পড়েছে। তুই যদি এমন পাগলামি করিস তাহলে জেরিনকে সামলাবে কে বলতে পারিস? মেয়েটার মনে হয় ঘুমিয়ে আছে। তুই ওর কাছে যা, তোকে দেখলে ওর ভালো লাগবে। আবরার সিঁড়ির পাশেই দাঁড়িয়েছিল। তার মুখে একটা কথাও নেই। নির্বাক দৃষ্টিতে আবরার তাকিয়ে রইল তার ভাইয়ের দিকে। আরহাম সিঁড়ির কাছে যেতেই আবরারকে দেখতে পেল, কিন্তু একটা কথাও তার সাথে বলল না। বেশ রাগ নিয়ে সে উপরে চলে গেল। ভাইয়ের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে আবরার, তারপর বাসা থেকে বেরিয়ে যায়। অন্যদিকে রায় ওয়াশরুম থেকে গোসল করে বের হলো, তারপর মাথার চুল আঁচড়ে নিল। কুকুরটাকে একটু আদর করে বাজারের উদ্দেশ্যে বেরিয়ে গেল রায়। ঘরে রান্না করার মতো কিছুই নেই। রায় বাজারে যে প্রয়োজন মতো সব কিনে নিল। রোদের মধ্যে হাঁটতে হাঁটতে বেশ ক্লান্ত হয়ে যায় রায়। একটু সামনে যেতেই দেখতে পায় আখের রস। রায় নিজের জামার পকেটে হাত দেয়। 20 টাকার একটা নোট পায় সে। রায় দ্রুত হেঁটে সেখানে যায় আখের রস খেতে। তারপর 10 টাকায় 1 গ্লাস আখের রস কিনে খেতে শুরু করে। রায় খাওয়া শেষ করে পকেট থেকে টাকা বের করে, কিন্তু যখনই সে টাকাটা দিতে যাবে ঠিক ওই সময় রসওয়ালাকে কেউ একজন টাকা দিয়ে বলল, এই নিন ওনার টাকা। রায় পাশে ফিরে লোকটার দিকে তাকায়। সোহরাব দাঁড়িয়ে আছে তার পাশে। রায় বিরক্ত কণ্ঠে বলল, আপনি এখানে কি করছেন আর আপনি কেন আমাকে টাকা দেবেন? সোহরাব মুচকি হাসি দেয় রায়ের দিকে তাকিয়ে, তারপর শান্ত গলায় বলল, এখান থেকেই যাচ্ছিলাম, দূর থেকেই আপনাকে দেখে চিনে ফেলেছি। ভাবলাম আপনার সাথে একটু কথা বলে যাই। তারপর দেখলাম আপনি জামার পকেটে হাত দিয়ে টাকা আছে কিনা দেখছেন। আপনার কাছে তো বেশি টাকা নেই, তাই আপনার হয়ে আমি টাকা দিয়ে দিলাম। দোকানদারকে দেওয়ার মতো যথেষ্ট টাকা আমার কাছে আছে, তাই আপনাকে দয়া করতে হবে না সোহরাব সাহেব। রায় টাকা দিয়ে হাঁটতে শুরু করে। রায়ের পেছনে সোহরাব হাঁটতে থাকে। তারপর পেছন থেকে সোহরাব বলে, আমরা কি ভালো বন্ধু হতে পারি না? রায় পেছনে ঘুরে তাকায়, তারপর জবাব দেয়, ছেলে আর মেয়ে কখনো বন্ধু হয় না সোহরাব সাহেব। আমি আপনার বন্ধু হতে চাই। কিন্তু আমি চাই না। সোহরাব রায়ের সামনে দৌড়ে আসে, তারপর রায়কে উদ্দেশ্য করে বলল, আমি আপনার মতো মানুষকে হারাতে চাই না। যে মানুষটা আমাকে ঠিক ভুল চিনতে সাহায্য করেছে তাকে বন্ধু হিসেবে সারা জীবন চাই। আপনাকে আমার সুখ দুঃখের ছোট জীবনের বন্ধু হিসেবে চাই। রায় বাজারের ব্যাগটা পাশে রাখে। সোহরাবের মুখের দিকে কিছু সময় রায় তাকিয়ে থাকে, তারপর বেশ রাগী গলায় বলে, সকালে আমার বাসায় ফুল আর শাড়ি আপনি পাঠিয়েছেন তাই না? সোহরাব মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। রায় তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, আপনি কাজটা একদম ঠিক করেননি। আর আমার বাসাও চিনে গেছেন। আজ দারোয়ানের থেকে শাড়ি আর ফুল নিয়ে আসবেন, ওই সব আমার দরকার নেই। রায় বাসার দিকে হাঁটতে শুরু করে। তার মুখের ভাব দেখেই বোঝা যাচ্ছে সে খুব বিরক্ত। সোহরাব রায়ের কাছে আবারও আসে, তারপর মাথা নিচু করে বলল, আপনি হয়তো ভাবছেন আমি বিরক্তিকর, হয়তো আমি আপনাকে ফলো করছি খারাপ উদ্দেশ্য। হ্যাঁ, কিন্তু বিশ্বাস করুন আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। আপনি ওই দিন না থাকলে আজ হয়তো আমি দুনিয়ায় থাকতাম না। আপনি যদি ভালোবাসা কি তা না বুঝতেন তাহলে আমি এখন মরীচিকার পেছনে ছুটে চলতাম। গতকাল রাতে 8টায় আমার চাকরির খবর এসেছে। কয়েকদিন আগে একটা মালয়েশিয়ান কোম্পানিতে চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছিলাম। গতকাল রাতেই তারা আমাকে মেসেজ পাঠিয়েছে। আজ হয়তো আমি এই দুনিয়াতেই থাকতাম না। আমার মৃত্যুর কারণটা হয়তো কেউ জানতো না। আপনাকে মুখে ধন্যবাদ বলতে চাইনি, তাই পকেটে থাকা সামান্য টাকা দিয়েই আপনার জন্য একটা শাড়ি কিনে ফেলেছি। আর যেই দিন আপনি আমাকে বাঁচিয়েছিলেন ওই দিন অনেক রাত হয়ে গিয়েছিল। কেন যেন একা একটা মেয়েকে ছাড়তে ইচ্ছে করেনি। তাই আপনি যখন আমার থেকে অনেক দূরে চলে যান হাঁটতে হাঁটতে, তখন আমি দূর থেকেই আপনার পেছনেই।
যখন দেখি আপনি বাসার ভিতর চলে গিয়েছেন তখন আমি ফিরে যাই। বিশ্বাস করুন, আমার কোনো খারাপ মতলব নেই। শুধু আপনার মতো একটা মানুষকে হারাতে চাই না। আমি সত্যিই আপনার বন্ধু হতে চাই। সোহরাব বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় রায়ের দিকে। আপনজন হারানো রায়ের মনটা ছটফট করে ওঠে। কেন যেন সোহরাবকে তার বিশ্বাস করতে ইচ্ছে করে। রায় সোহরাবের হাতের দিকে নিজের হাত বাড়িয়ে দেয়। সোহরাব মুচকি হেসে বলে, আমি সারা জীবন এই বন্ধুত্ব অটুট রাখবো। রায় সোহরাবের কথার পৃষ্ঠে কিছু বলতে চায়, কিন্তু তার আগেই একজন বলল, বাহ, দিনের আলোয় রঙ্গলীলা ভালোই চলছে। শুধু কি হাত ধরা পর্যন্ত সীমাবদ্ধ, নাকি আরও অনেক দূর পর্যন্ত এগিয়েছো দুইজন? পরিচিত কারো কণ্ঠস্বর শুনে রায় পেছনে তাকালো। রায়ের থেকে একটু দূরে আবরার দাঁড়িয়ে আছে। রায় আবরারকে এই মুহূর্তে একেবারেই আশা করেনি। আবরার চোখে স্পষ্ট ক্ষোভ দেখতে পাচ্ছে রায়। রায় সোহরাবের হাত ছেড়ে দেয়। রায়ের দিকে তাকিয়ে আবরার বলল, তুই আর কত ছেলের জীবন নিয়ে খেলবি? তোর ভালোবাসা কি বাজারে বিক্রি করিস? তোর খারাপ রূপ আর কত সহ্য করব আমি? রায় আবরার দিকে তাকিয়ে বলল, আবরার, মুখ সামলে কথা বলুন। আপনার যা ইচ্ছে তাই আমাকে বলবেন না, আমি কিন্তু সহ্য করব না। আমার যা ইচ্ছা আমি তাই বলবো। কি করবি তুই? হ্যাঁ, কিসের এত ভাব এই ছেলের সাথে তোর? আমাকে আর কতভাবে ভেঙে দিবি তুই? এর থেকে ভালো একেবারেই মরে যেতাম। রাত নেই দিন নেই ওর সাথেই থাকিস, নাকি এক এক সময় এক একজনের কাছে যাওয়ার জন্য ধান্দা? নাকি ব্যবসা হয়ে গেছিস তুই? সোহরাব যেন আর চুপ করে থাকতে পারে না। আবরার দিকে তাকিয়ে চিৎকার করে সোহরাব বলল, মুখ সামলে কথা বলুন। কারো সম্পর্কে না জেনে যা ইচ্ছে তাই বলবেন না। আপনি যদি এর একটা খারাপ কথা বলেন তাহলে সেটা একদম ভালো হবে না। সোহরাবের এই কথাগুলো আবরার রাগ কয়েক গুণ বাড়িয়ে দিল। নিজের রাগ সামলাতে না পেরে আবরার সোহরাবের কলার চেপে ধরে। তারপর চিৎকার করে বলল, তোর কাছ থেকে শিখতে হবে এখন আমাকে। আমার যা ইচ্ছা আমি বলবো, তুই কে বলার? আবরার সোহরাবের গায়ে হাত তুলে ফেলে। একটা সময় দুইজনের মধ্যে মারামারি লেগে যায়। আশেপাশে মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছে। রায় যখন দেখলো আবরার সোহরাবকে বিনা দোষে মারছে, তখন আর সে সহ্য করতে পারেনি। রায় দৌড়ে আবরারের কাছে যায়। তারপর সোহরাবের কাছ থেকে আবরারকে ছাড়িয়ে নেয়। আবরার আবারও সোহরাবকে মারতে চায়, কিন্তু রায় তার আগেই আবরার গালে ঠাস করে একটা চড় বসিয়ে দেয়। তারপর চিৎকার করে বলে, আপনি যদি আর একটাও ফুলের টোকা সৌরভকে দিয়েছেন তাহলে আমার থেকে কেউ খারাপ হবে না। সবাই মিলে আমার জীবনটাকে শেষ করে দিয়েছেন। এবার দয়া করে একটু ভালো থাকতে দিন। হ্যাঁ, আমি সৌরভকে ভালোবাসি আর খুব তাড়াতাড়ি বিয়ে করছি আমরা। আপনিও তো বিয়ে করছেন, তাহলে আমার কাছে কেন এসেছেন? চলে যান আপনি। আপনার মুখও আমি দেখতে চাই না। যারা ভালোবাসার মানুষগুলোকে বিশ্বাস করতে পারে না, তাদের সাথে কোনো সম্পর্ক আমার নেই। রাস্তার পাশের একটা বিরাট বড় গাছের নিচে রায় আর সোহরাব বসে আছে। রায় কোনো কথা বলছে না। একটু আগে আবরার চলে গেছে। রায়ের কথার কোনো জবাব দেয়নি সে, তবে কটমট করে সোহরাবের দিকে তাকিয়েছিল, যেন কাঁচা খেয়ে ফেলবে সোহরাবকে। তারপর রায়ের কথার জবাব না দিয়ে চলে যায় সেখান থেকে। সোহরাব রায়কে উদ্দেশ্য করে বলল, তখন আপনি ওই লোকটাকে মিথ্যা কথা কেন বললেন? আর উনি হঠাৎ এসেই যা ইচ্ছে বলল, আবার আমি অপরাধ না করেও মার খেলাম। আপনি আবার তার গায়ে হাতও তুললেন। আমাকে একটু বলবেন কি হয়েছে? রায় সোহরাবের দিকে তাকায়, তারপর বলে, আপনি জানি কি করবেন? আপনি অনেক জায়গায় ব্যথা পেয়েছেন, তার হয়ে আমি ক্ষমা চাচ্ছি আপনার কাছে। লোকটার মাথা ঠিক নেই, আগেও পাগল ছিল আর এখনো আরো পাগল হয়েছে। যাই হোক, এখন আমার যাওয়া উচিত। আপনি কিন্তু কথা এড়িয়ে যাচ্ছেন। আপনাকে বলে কি লাভ হবে আমার? যারা আমি বুঝলো না, আজ আমি এখানে থাকতাম না। তারাই তো বোঝেনি, তাই নিজের ব্যাপারে আর সাফাই গাইতে চাই না। নিজের বুকের ভিতরে রাখা কষ্টগুলো চেপে রাখতে নেই, পাশে থাকা মানুষটাকে বলতে হয়। এতে বুকের যন্ত্রণা কমে যায়। আমাকেই দেখুন না, আমি আপনাকে না চিনেও সব বলেছি, আর আপনি বন্ধু হিসেবে আমাকে বলতে পারেন না? আপনি কি সত্যি শুনতে চান সবকিছু, নাকি দয়া করছেন আমাকে? সোহরাব হাসে, তারপর জবাব দেয়, মানুষ কুলে জন্ম নিয়েছে, তাই দয়া করার সাধ্য আমার নেই। অহংকার, দয়া এই সব কিছু এক সৃষ্টিকর্তার জন্য, আর আমি বন্ধু হিসেবে আপনার পাশে থাকতে চাই। এখন বাকিটা আপনার ইচ্ছে। রায় আর কথা বাড়ালো না। এক এক করে জীবনের সকল ঘটনা খুলে বলতে লাগলো সোহরাবকে। অপরদিকে সাদমান আর রাইহান সেই ওষুধের দোকানে এসেছে একটু আগে। সাদমান নিজেকে পুলিশ হিসেবে পরিচয় দিতেই কর্মচারী তাকে ফুটেজ দেখাতে রাজি হয়। তারা এখন ফুটেজ চেক করার জন্য ল্যাপটপের সামনে বসে আছে। কাগজে লেখা তারিখ অনুযায়ী ফুটেজ দেখা হচ্ছে।
কিন্তু তেমন কিছুই ধরা পড়ছে না। সাদমান আর রায়হান ফুটেজের দিকে মনোযোগ দিয়ে তাকিয়ে আছে, কিন্তু সন্দেহ করার মতো কাউকে দেখতে না পেয়ে রায়হান এক প্রকার আশা ছেড়েই দিল। রায়হান হতাশ গলায় বলল, আমার মনে হয় না কিছু পাওয়া যাবে, চল এখান থেকে। রায়হান উঠে দাঁড়ালো চলে যাওয়ার জন্য। ঠিক তখনই সাদমান বলল, দোস্ত তাড়াতাড়ি দেখ, চলে যাস না। রায়হান ফুটেজের দিকে দৃষ্টি নিক্ষেপ করে ফুটেজের মধ্যে দেখা মানুষটাকে দেখে তার বুকটা কেঁপে ওঠে। রায়হান ঠাস করে চেয়ারে বসে পড়ে। অন্যদিকে আবরার নিজের রুমে যেয়ে সব ভাঙতে থাকে। বাইরে থেকে আনিলা বেগম ছেলেকে ডাকতে থাকে। আবরার ছোট ভাই দরজা ধাক্কাতে থাকে, কিন্তু তাতেও আবরার দরজা খোলে না। আবরার সব ভেঙে ঘরের মধ্যে বসে পড়ে। 2 হাত দিয়ে নিজের মুখ ঢেকে কাঁদতে কাঁদতে আবরার বলল, আল্লাহ, আমি কি দোষ করেছিলাম? আমি তো শুধু ভালোবেসেছি, তাহলে আমি কেন এত কষ্ট পাচ্ছি? আর কেউ না জানুক, তুমি তো জানো আমার বুকের ভিতর কেমন লাগে। আমি নিজের ভাই ভাবির দিকে তাকাতে পারি না লজ্জায়, নিজের মুখটা আয়নায় দেখতে পারি না। ওই বেঈমান মেয়েটা আমাকে শেষ করে দিয়েছে। রনির মতো একটা ছেলের সাথে খারাপ সম্পর্ক করেছে, এক ঘরে থেকেছে তার সাথে, আর আজ অন্য একটা ছেলের সাথে ঘুরছে। এত অন্যায় করার পরেও আমি তো পারি না স্বার্থপর হতে। আমি তো মন থেকে অন্য কাউকে মানতে পারি না। আমি তো চাইলেই সবার সামনে কাঁদতে পারি না, চাইলেই চোখের পানি দেখাতে পারি না। খোদা, হয় আমাকে এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দাও, নইলে আমাকে এই দুনিয়া থেকে নিয়ে যাও খোদা। আমি আর সহ্য করতে পারছি না। রায়ের সব কথা শুনে দীর্ঘ নিঃশ্বাস নেয় সোহরাব। তারপর হতাশ কণ্ঠে বলল, আপনাকে কি বলে সান্ত্বনা দিব তা জানি না, তবে আপনার সাথে অন্যায় হয়েছে। আচ্ছা, একটা প্রশ্ন করব। করুন। নিজের পরিবারের কাছে আপনার ফিরে যেতে ইচ্ছে করে না? কয়েকদিন আগে খুব ইচ্ছে করতো, এখন আর ইচ্ছে করে না। কেন ইচ্ছে করে না আপনার? তাদের কাছে পেলে আপনি আবার খুশি থাকবেন। সেই মানুষটা নিজের বেঁচে থাকার ইচ্ছাটাই বিসর্জন দিয়েছে, তার আবার কিসের খুশি? মৃত মানুষের পরিবার হয় না, তারা একদম একা। আচ্ছা, আপনাকে যারা ধর্ষণ করতে চেয়েছিল, আপনি তাদের বিরুদ্ধে মামলা কেন করেননি? রায় সোহরাবের কথায় জোরে হাসতে থাকে, তারপর নিজের হাসির মাত্রা কমিয়ে জবাব দেয়, আপনার মতো এত বড় একটা মানুষের মুখে এই কথা মানায় না। যেখানে আমার পেটের খাবার ছিল না, সেখানে আমার মাথার উপর কোনো আশ্রয় ছিল না, যেখানে ধর্ষণের বিরুদ্ধে মামলা করা বিলাসিতা সোহরাব। এখন আর দর্শকের বিচার হয় না, এখন দর্শিতাদের গলা চেপে মারা হয়। কিভাবে মারা হয় জানেন? যদি কোনো ধর্ষিতা ধর্ষণের মামলা করতে যায়, তাহলে তাকে প্রশ্ন করা হয় শরীরে কোথায় কোথায় হাত দিয়েছে, কতজন মিলে কতক্ষণ ধর্ষণ করেছে, ধর্ষণ করার সময় গায়ের কাপড় ছিল কিনা। মেয়েটার মেডিকেল টেস্ট হয়, মেয়েটাকে সাংবাদিকের সামনে যেতে হয়, সমাজের লোকের ঠাট্টার কারণ হতে হয়, সান্ত্বনার নামে উপহাসের শিকার হতে হয়, অতঃপর ধর্ষিতা বাধ্য হয়ে গলায় ফাঁসি দিতে হয়। মরার পরও তাদের নিয়ে খারাপ কথা শেষ হয় না। আর কিছুদিন পর ধর্ষকরা ঘুরে বেড়ায় খোলা আকাশের নিচে। তাই ধর্ষিতা মুখ খুলতে ভয় পায়, অনেক আত্মহত্যার পথ বেছে নেয়, মৃত্যুর কারণগুলো অজানাই থেকে যায়। আর আমার সাথে যেটা হয়েছে সেটার পরে আমি মরে গেছি সৌরভ। শরীরে ব্লেড দিয়ে কাটতে পারি না, মৃত্যুকে বরণ করতে পারি না খোদার ভয়। কিন্তু বিশ্বাস করুন, আমি ভেতর থেকে শেষ হয়ে গেছি একদম। রাত ঘড়িতে 8টা। রায়হান বাড়িতে এসে কোনো কথা বলল না, নিজের ঘরে যেয়ে সোজা ফ্রেশ হয়ে নিল। একটু পর একটা কল আসতে রায়হান বেরিয়ে যায়। রাতের খাবার না খেয়ে বেরিয়ে যায় সে। পেছন থেকে তার স্ত্রী কয়েকবার ডাকলো, কিন্তু রায়হান সেই ডাকে উত্তর দিল না। রায়হান বাড়িতে ফিরে এলো রাত 12টার দিকে। রায়হান নিজের ঘরে চলে গেল। ঘরে যেয়ে দেখলো ছোট রাফি তার মায়ের কোলের মধ্যে ঘুমাচ্ছে। রাফিকে জড়িয়ে ধরে শুয়ে আছে তার মা। রায়হান তাদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। কাপড় পাল্টে বারান্দায় চলে যায় রায়হান। কিছু সময় পর ফোনটা হাতে তুলে নেয়। মনের অজান্তে রায়ের নাম্বারে কল করে ফেলে। কল করার কয়েক মুহূর্ত পরেই কলটা রিসিভ হয়। রায়হান ফোনটা কানের সাথে ধরে, কিন্তু মুখ থেকে একটা কথাও বের করতে পারে না। রায়হান নিজের মুখ হাত দিয়ে চেপে ধরে, যেন অপর পাশের মানুষটা বুঝতে না পারে সে কাঁদছে। ওপাশ থেকে রায় বলছে, হ্যালো, কে বলছেন আপনি? রায়হান জবাব দেয় না, সে চুপ করে থাকে। কিছুক্ষণ পরে ওপাশ থেকে বিরক্ত গলায় রায় বলল, যখন কথা বলবে না তখন কেন কল করেন মাঝরাতে? রায় কল কেটে দিল। রায়হানের আর দ্বিতীয়বার সাহস হয় না কল করার। কয়েকদিন আগেই নতুন একটা সিম কিনেছিল রায়হান। পুরনো নাম্বার থেকে কল করেনি সে, তাই রায় চিনতে পারেনি। কিছু সময় পর রায়হান ঘরে চলে আসে।
নিজের ঘুমন্ত স্ত্রীর দিকে তাকিয়ে থাকে রাইহান। স্ত্রীর পাশে বসে মাথায় হাত বুলিয়ে দেয় সে। তারপর বাম হাতে চোখ মুছে রাইহান বলল, তুমি আমাকে ঠকিয়েছ, তোমাকে তোমার পাপের ফল ভোগ করতেই হবে। আমার তরফ থেকে এতটুকু ছাড় আমি দেব না। নিজের বোনের বেলায় যেমন কঠোর ছিলাম, তোমার বেলাতেও তার ভিন্ন হবে না। অন্যায়ের কাছে ভালোবাসা মূল্যহীন। তুমি যা করেছো তার কখনো ক্ষমা হয় না। শুধু অপেক্ষা করো। রাতের অন্ধকার কাটিয়ে নতুন ভোরের আবির্ভাব হলো। নিজের স্ত্রীর ডাকে ঘুম ভাঙল রাইহানের। কাল রাতে বারান্দায় বসে থাকতে থাকতে ঘুমিয়ে গেছে। স্ত্রীর থেকে মুখ ঘুরিয়ে নিল রাইহান। রায়ের ভাবি স্বামীর ঘাড়ে হাত রেখে বলল, কি হয়েছে তোমার? এমন মনমরা হয়ে আছো কেন তুমি? কাল রাতে এসে আমায় ডাকলে না, আবার বারান্দায় ঘুমিয়ে আছো। কি হয়েছে আমাকে বলো। রাইহান স্ত্রীর দিকে না তাকিয়ে বলল, ফ্রেশ হয়ে নাস্তা খাবো। বাবা মা আর ভাইকে আসতে বলো, তাদের সাথে আমার দরকারি কথা আছে। রাইহান চেয়ার থেকে উঠেই ওয়াশরুমে চলে গেল। রায়ের ভাবি স্বামীর এমন অদ্ভুত আচরণের কারণ খুঁজে পেল না। প্রায় 10 মিনিট পরে রাইহান খাবার টেবিলে গেল নাস্তা করতে। সেখানে যেয়ে দেখলো সবাই বসে আছে। রাইহানের বাবা আজাদ মাহমুদ বললেন, কি ব্যাপার রায়ান, তুমি আমাদের সবাইকে কেন আসতে বললে? বৌমা বলো, তুমি নাকি কিছু বলবে? হ্যাঁ বাবা, আজ তোমাদের কিছু বলতে চাই। রাইহানের ছোট ভাই ফয়সাল বলল, তাড়াতাড়ি বলো ভাইয়া, আমাকে আবারও বের হতে হবে। রাইহান খাবার খেতে খেতে বলল, বাবা, আমি আলাদা হতে চাইছি। বড় ছেলের কাছ থেকে এমন কথা আজাদ মাহমুদ আশা করেননি। তিনি রেগে বললেন, কি সব বলছো রায়ান, মাথা ঠিক আছে তোমার? রাইহান শান্তভাবেই জবাব দিল, আমার মাথা একদম ঠিক আছে বাবা। আর বিয়ের পর থেকে তোমার বৌমা এটাই চেয়েছিল। বিয়ের অনেক বছর পরেও তার ইচ্ছে রাখতে পারিনি আমি। স্বামী হিসেবে তার কথা যদি রাখতাম, তাহলে হয়তো আজ আমি মানসিক যন্ত্রণার শিকার হতাম না। রাফি সুস্থ হলেই হোস্টেলে পাঠিয়ে দেব। পরিবারের সাথে থেকে আর কি করবে? যেখানে পরিবারের মানুষগুলোই বিশ্বাসযোগ্য না, সেখানে ওর নিরাপত্তা নেই। আমি আমার সিদ্ধান্তে অটল। আমি কয়েকদিনের মধ্যেই আলাদা হব। তনিমা বেগম ছেলেকে বললেন, কি সব বলছিস বাবা? আমাদের কথাটা একবার ভেবে দেখ। তোমাদের জন্যই তো আমরা বেঁচে আছি। তোরাই যদি আমাদের ছেড়ে চলে যাস, তাহলে আমরা কাদের বুকে নিয়ে থাকবো? রাইহান টলমলো নয়নে মায়ের দিকে তাকায়। তারপর বলে, মা, তোমরা আমার উপরের দিকটাই দেখছো, ভেতর থেকেও আমি ক্লান্ত। ভুল মানুষের হাত ধরেছিলাম আমি। বছরের পর বছর ধরে যেই আগুন 4 দেয়ালের মাঝে আটকে রেখেছি, আজ সেই আগুন আমার পরিবারের লোকদের শেষ করে দিচ্ছে। আজাদ ছেলেকে কিছু বলবে তার আগে রাইহান বলল, প্রশ্ন করো না কেন, কারণ সময় হলেই সব জেনে যাবে। তখন সূর্যের আলোর মতো সব পরিষ্কার হয়ে যাবে। দয়া করে আমাকে কোনো প্রশ্ন করতে এসো না তোমরা। আমার জন্য একটা নিরপরাধ মানুষের জীবন শেষ হয়ে গেছে, আর কাউকে শেষ করতে চাই না আমি। রাইহানের কথার মাঝেই কলিং বেল বেজে ওঠে। তনিমা বেগম ফুলিকে দরজা খুলতে বলে। ফুলি দরজা খোলার কিছু সময় পর আফজাল খান আর আনিলা বেগম ভেতরে আসেন। তাদেরকে রায়ের পরিবারের কেউ এই সময় আশা করেনি। আফজাল খানকে সালাম দিয়ে আজাদ মাহমুদ, তনিমা বেগম তাদের বসতে দিলেন। রায়ের ভাবি তাদের জন্য নাস্তা বানাতে রান্নাঘরে চলে গেল। আফজাল খান রাফির ব্যাপারে আগে জিজ্ঞাসা করলেন। আজাদ হাসি মুখে নাতির কথা বললেন। তারপর বেশ মলিন গলায় বললেন, আপনারা হঠাৎ কিছু না বলেই চলে এলেন। আমাদের একটা কল করতেন, তাহলে একটু অতিথি সেবা করা যেত। আফজাল খান হালকা হেসে বললেন, আমরা এখানে বেড়াতে আসিনি ভাই, আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি। আপনারা আমাদের অতি আপন, তাই আপনাদের আগে জানাতে এলাম। আমার মেজ ছেলে আবরার খান জয়ের বিয়ে 2 দিন পরে। কালকে গায়ে হলুদ, বিয়ের কার্ড ছাপা হয়নি। আসলে আমরা একটু তাড়াতাড়ি ছেলের বিয়ে ঠিক করে ফেলেছি, তাই অতিথি হিসেবে সবাইকে দাওয়াত দিতে যাচ্ছি। আর কার্ড তৈরি করতে সময় লাগবে, কিন্তু আমরা তাড়াতাড়ি সব করতে যাচ্ছি। আজাদ মাহমুদ একটা নিঃশ্বাস নেয়। তারপর হাসি মুখে বলে, খুব ভালো কাজ করেছেন। তা মেয়েটা কে? আনিলা বেগম বেশ হাসি মুখে বললেন, আমার ননদের বড় ভাসুরের মেয়ে। মেয়েটা মেডিকেলে পড়ছে, দেখতেও বেশ সুন্দর, আবরারের সাথে বেশ মানাবে। মেয়ের ছবি দেখেই আমাদের পছন্দ হয়ে গেছে, তাই আর না করিনি। আপনারা কাল পুরো পরিবার নিয়ে যাবেন, আমরা খুশি হব। আজাদ মাহমুদ হতাশ গলায় বললেন, আমরা অবশ্যই যাব। অন্যদিকে রায় নিজের প্রয়োজনীয় জিনিস ব্যাগে গুছিয়ে নিচ্ছে। কুকুরটা তার পাশেই বসে আছে। রায় ওর মাথায় হাত বুলিয়ে দেয়। তারপর বলে, কি রে, তোর কি মন খারাপ?
মন খারাপ করিস না, এই শহর আমাদের জন্য না। আমরা এই ইট পাথরের শহরে কিছুই পাবো না, অনেক তো হলো। এবার চল নিজেদের মতো করে বাঁচার চেষ্টা করি, যেখানে কোনো প্রিয়জন নেই, যেখানে কোনো পরিচিত মুখ নেই, সেখানে দুজন খুব ভালো থাকবো। জানিস, আজ আমার অনেক কষ্ট হচ্ছে, ওদের আর দেখতে পাবো না। ওদের থেকে পালাতেই তো চলে যাচ্ছে এই শহর ছেড়ে। গতকাল কফি শপের মালিক কল দিয়েছিল, কক্সবাজারে তার নাকি নতুন কফি শপ হচ্ছে, সেখানে নাকি লোক লাগবে। আমি চাইলে সেখানে যেতে পারি। কথাটা শুনে হ্যাঁ বলে দিয়েছি। মা নেই, বাবা নেই, ভাই নেই, বোন, পরিজন, পরিবার কিছুই নেই, তাই এখানে থেকে আর কি করব। ওরা ভালো থাকুক ওদের মতো, আর আমি নিজের মতো তোকে নিয়ে ভালো থাকবো। আজকে অনেক কাজ আছে, একটু পর টিকিট কাটতে যাব, তারপর আবার সৌরভের থেকে বিদায় নেব। আর তো দেখা হবে না, চল আজ একসাথে বের হব আমরা। রায় কিছুক্ষণ পর বাসা থেকে বের হয়, তারপর চলে যায় বাসের টিকিট কাটতে। সিরিয়ালে দাঁড়িয়ে টিকিট কাটতে হবে, তাই তাড়াতাড়ি বেরিয়ে যায় রায়। অন্যদিকে রায়হান বাসা থেকে বের হয়ে বন্ধু সাদমানকে কল করে। ওপাশ থেকে কল রিসিভ করতে রায়হান বলল, সাদমান, প্রমাণ জোগাড় করতে পেরেছিস কিছু? এদিকে আবরারের বিয়ে ঠিক হয়ে গেছে, সাদের বিরুদ্ধে প্রমাণ না পেলে অনেক বড় অন্যায় হয়ে যাবে। হ্যালো সাদমান, কথা বলছিস না কেন? অনিকের জবান নিয়েছিস তুই? চুপ করে আছিস কেন? ওপাশ থেকে হঠাৎ একটা তীব্র হাসির আওয়াজ আসে। কেউ একজন প্রচণ্ড হাসছে। রায়হান কৌতূহল হয়ে বলল, এই কে আপনি? সাদমানের ফোন আপনার কাছে কেন? সাদমানকে ফোন দিন, ওর সাথে আমার কথা আছে। রায়হানের কথা শেষ হতেই ওপাশ থেকে বলল, আরে রহমান ভাই, এত কাঁচা খেলোয়াড় হলে চলবে? আপনি বড্ড বোকা। আচ্ছা, আপনারা এত বোকা কেন? ও সরি, আমি আপনাদের বোকা বানিয়েছি বারবার। আপনি আমার মুখোশ সবার সামনে খুলে দেওয়ার ব্যবস্থা করবেন, আর আমি টের পাবো না? এতে কি করে হয় বলুন? আর আপনার পুলিশ অফিসার বন্ধুকে কাল আমিই কিডন্যাপ করেছি। বেচারা আমার বিরুদ্ধে সব প্রমাণ জোগাড় করে ফেলেছে। এটাকে ভাবছি বাঁচিয়ে রাখবো না। তারপর সেই খবর সাইমাকে দেব, আর সাইমা তার অসুস্থ স্বামীর মুখের দিকে তাকিয়ে কাউকে কিছু বলার সাহস করবে না। আর আপনার বউ অথবা তার ভাই চেয়েও কিছু বলতে পারবে না, কারণ তাহলে তারাই হাসবে আর আপনি কিচ্ছু প্রমাণ করতে পারবেন না। আর কিছু যদি করতে যান তাহলে আপনার বউ ফেসে যাবে, কারণ খেলাটা আমি ওইভাবেই সাজিয়েছি। গুড বাই রাহেন ভাইয়া। রায়হান মাথায় হাত দিয়ে বসে পড়ে ফুটপাথে। তবে কি এবার প্রাণপ্রিয় বন্ধুকে হারাতে হবে তার? বিকেলের শেষ ভাগ, সূর্যের আলোয় তেজ নেই, চারিদিক শান্ত। একটু দূরে দূরে দুই একজন করে মানুষ। রায় বসে আছে একটা মাঠের মাঝখানে। সোহরাব দূর থেকে রায়কে দেখে, তারপর দৌড়ে আসে তার কাছে। রায়ের কাছে এসে হাঁপাতে হাঁপাতে বলল, আপনার জন্য কত কষ্ট হয়েছে আমার, তা জানেন? হুট করেই একটু আগে বললেন দেখা করতে। রায় সোহরাবের দিকে একটা পানির বোতল এগিয়ে দেয়, তারপর বলে, পানিটাকে খেয়ে নিন, তারপর কথা বলছি। সোহরাব রায়ের পাশে বসে পানি খেতে নেয়, তারপর বলে, আপনি সব সময় কখন কি দরকার তা কি করে বোঝেন? জাদুবিদ্যা জানেন নাকি? হ্যাঁ, এবার বলুন কেন ডেকেছেন? রায় দিগন্তের দিকে তাকিয়ে হাসে, তারপর জবাব দেয়, সত্যি বলতে আমি নিজেও জানি না কেন ডেকেছি, কেন যে বুকের ভেতরটা অজানা কারণেই মোচড় দিচ্ছে। আপনজন বলতে তো কেউ নেই, নিজের একাকিত্বকে বিদায় দিতে আপনাকে আসতে বলা। আপনি কি বিরক্ত সৌরভ? আপনার প্রতি কেউ বিরক্ত হতেই পারবে না। আপনি অতি সাধারণের মাঝেও অসাধারণ মানুষ, আর এর জন্যই আপনাকে আমার খুব ভালো লেগেছে। মাত্র 3-4 দিনের পরিচয় খুব ভালো লাগছে আমার। আমাকে ভালো লাগার কিছু কারণ বলুন সৌরভ। ভালো লাগার আবার কারণ হয় নাকি? অনেক তো অপবাদ শুনলাম, এবার প্রশংসা শুনতে চাই। ভালো লাগার কারণ বলুন। ভালো লাগার কারণ যদি শুনতে চান তাহলে বলবো, জীবন নামক নাট্যমঞ্চে টিকে থাকার জন্য আপনাকে আমার ভালো লাগে। আপনি যেমন ঠিক ওইভাবেই নিজের উপস্থাপনা করার জন্য আপনাকে আমার ভালো লাগে। এই যে আপনি আপনার কালো রংটা নিয়ে সন্তুষ্ট, এর জন্য আপনাকে আমার ভালো লাগে। নিজের জন্য বেঁচে আছেন, এর জন্য ভালো লাগে। আমার জীবনে জীবনী শক্তি হয়ে এসেছেন, এর জন্য আপনাকে আমার ভালো লাগে। যদি বলেন কতটুকু ভালো লাগে, তাহলে বলবো যে ভালো লাগার সীমা পার করলে যতটুকু ভালো লাগা যায় তার থেকেও একটু বেশি ভালো লাগে। আপনি অনেক ভালো সৌরভ, আপনাকে আমার সারা জীবন মনে থাকবো। আমরা মাত্র কয়েকদিনের পরিচয়ে কত আপন হয়ে গিয়েছে, তাই না? আচ্ছা, একটা কথা বলবো? হাজারটা বলুন, মানা করছে কে? আপনার নামটা এখনো জানা হয়নি। রাইমা ইসলাম রায়। আর আপনার কুকুর মশাইয়ের নাম কি?
ওর কোনো নাম রাখিনি। কেন? কিছু বন্ধুত্বের যেমন নাম হয় না, ঠিক তেমনই কিছু বন্ধুর নাম হয় না। যাই হোক, এবার আসল কথায় আসি। আমি এই শহর ছেড়ে চলে যাচ্ছি কাল। আমাদের হয়তো আর কখনো দেখা হবে না। আপনি চলে যাবেন মানে? তাহলে আমাদের ফ্রেন্ডশিপের কি হবে? আপনি চলে গেলে আমার অনেক কষ্ট হবে। খুব একটা কষ্ট হবে না আপনার, কারণ আমরা খুব তাড়াতাড়ি একে অপরের প্রিয়জন হয়েছি। আর তাই খুব তাড়াতাড়ি আমাদের দূরত্ব সৃষ্টি হচ্ছে। আর খুব তাড়াতাড়ি আমরা একে অপরকে ভুলেও যাব। পেছনে এই সুন্দর অতীত একটা সময় হাসির কারণ হয়ে যাবে। রায় নিজের কাঁধে ব্যাগ ঝুলিয়ে উঠে দাঁড়ায়, তারপর সোহরাবকে বলে, নিজের খেয়াল রাখবেন, আপনাকে কখনো ভুলবো না। রায় সোহরাব রেখে চলে যেতে নেয়, আর সোহরাব পাথরের মতো দাঁড়িয়ে থাকে। তারপর চিৎকার করে বলে, আমি আপনার অতীত হয়ে থাকতে চাই না রাই। রায় পেছনে ঘুরে তাকায় না। সোহরাব রায়কে উদ্দেশ্য করে বলে, আমাকে কি আপনার বর্তমান ও ভবিষ্যৎ বানাবেন? আমি জানি না কথাগুলো বলা উচিত হবে কিনা। আমাদের দুজনের একটা কালো অতীত আছে। আচ্ছা, আমরা কি ওই কালো অতীতকে ভুলে বাঁচতে পারি না? আপনাকে আমার এই কথাগুলো বলা উচিত না, তবুও বলবো, থেকে যান আমার হয়ে। মানুষ সঠিক হলে বর্তমান ভবিষ্যৎ অনেক সুন্দর হয়। থাকুক না কিছু মানুষ অতীতের ভয়ঙ্কর সময়ে। বেলা শেষে সবাই চলে যায়। কেউ দীর্ঘদিনের আগলে রাখা অতীত ভুলে যায়, আবার কেউ অল্প কিছুদিনের অতীত বয়ে বেড়ায় সারা জীবন। তবুও জীবন চলতেই থাকে। কেউ পাগলের মতো বেঁচে থাকে, আবার কেউ মিথ্যে হাসির আড়ালে কান্না লুকিয়ে বেঁচে থাকে। রায় সোহরাবের দিকে ফিরে তাকায়, তারপর কঠিন গলায় বলে, আপনার আমার প্রতি কোনো ভালোবাসা কিংবা ভালো লাগা তৈরি হয়নি। আপনি দুনিয়াটা দেখেননি, কিন্তু আমি দেখেছি। আমি আমার অতীত থেকে বেরিয়ে গেছি কিনা জানি না, তবে আমি লাশ হয়ে গেছি। আর লাশ কখনো কারো কাছে থাকে না। আসছি আমি। রায় সোহরাবকে ছেড়ে চলে যায়, আর সোহরাব নির্বাক দৃষ্টিতে তাকিয়ে থাকে সেই দিকে। পরের দিন খান বাড়ি সাজানো হচ্ছে। বাড়ির মেজো ছেলের বিয়ে বলে কথা। বিয়েতে সবাই ব্যস্ত, যেহেতু বিয়েটা অনেক দ্রুত হচ্ছে, তাই কাজ অনেক। আবরার নিজের ঘরে বসে আছে। হঠাৎ নিজের ঘাড়ে কারো স্পর্শ পেতেই আবরার নিজের চোখের পানি মুছে নেয়, তারপর মাথা তুলে তাকায়। নিজের ছোট ভাই ফারহানকে দেখে আবরার হেসে বলল, কি রে তুই এই সময়? ভাইয়া, তুই সবার চোখ ফাঁকি দিতে পারলেও আমার চোখ ফাঁকি দিতে পারবি না। তুই বিয়েটা করিস না ভাইয়া। আবরার কোনো কথা বলে না। ফারহান নিজের ভাইকে আবার বলল, ভাইয়া, তুই কি সত্যি রায়কে ভালোবাসতি? আর সত্যি আমার সন্দেহ হয়। তোর যা ভালো লাগে কর, কিন্তু তুই একদিনের থেকেও বেশি কষ্ট পাবি। অপরদিকে রায় নিজের জিনিস নিয়ে বাসা থেকে বের হয়ে যায়। তারপর রিকশায় করে বাস স্টপে রিকির দিকে রওনা দেয়। দুপুরের দিকে গাড়ি ছাড়বে। নিজের চিরচেনা শহরে চোখ বুলায় রায়। এই শহরের রাস্তায় আর ফিরে আসা হবে না হয়তো, তবুও প্রিয়জনে ভরা এই শহর ছেড়ে যেতে ইচ্ছে করে না রায়ের। রায় নিজেকে শক্ত করে, তারপর মনে মনে একটা কথাই বলল, তোর এখানে কেউ নেই, তুই একা। তোর না কেউ ছিল, আর না কেউ আছে। ব্যস্ত শহরের রাস্তা দিয়ে রায় নিজের গন্তব্যে চলে যায়। রিকশা থেকে নেমে বেশ সমস্যা হয় রায়ের, কারণ এত জিনিস নিয়ে গাড়ি খোঁজা সম্ভব না। হঠাৎ একটা হাত রায়ের হাতটা শক্ত করে চেপে ধরে। রায় লোকটার দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। আরে সোহরাব দাঁড়িয়ে আছে তার পাশে। সোহরাব তার দিকে তাকিয়ে হাসে। রায় অবাক হয় লোকটাকে দেখে। সোহরাব রায়ের হাত থেকে ব্যাগটা নিয়ে নেয়, তারপর কোমল গলায় বলল, আগেই জানতাম আপনার সমস্যা হবে, তাই আপনার আগেই আমি এসে বসে আছি। এবার চলুন, বাস খুঁজতে হবে। রায় সোহরাবের দিকে তাকিয়ে বলে, আপনি কি দিয়ে তৈরি সোহরাব? কাজ আপনাকে আমি গ্রহণ করিনি, তার জন্য আপনার মন খারাপ লাগছে না? সোহরাব হেসে জবাব দেয়, কালকের কথা কাল গিয়েছে, ওই কথা ধরে রেখে বন্ধুত্ব খারাপ করতে রাজি না। এবার চলুন। সোহরাব রায়কে তার বাসে উঠিয়ে দেয়। রায়কে তার সিটে বসিয়ে দিয়ে সোহরাব বলল, রাস্তায় খাবেন কি আপনি? রাস্তায় কোথাও গাড়ি থামলে খেয়ে নেব। সোহরাব কোমরে হাত দিয়ে বলল, অন্যকে জ্ঞান দিতে তো খুব পারেন আপনি, কিন্তু নিজের বেলায় লাড্ডু। কখন বাস থামবে আর সেই ভরসায় বসে থাকবেন, দেখবেন শেষে পেটে ইঁদুর দৌড়াচ্ছে। একটু অপেক্ষা করুন, আমি আপনাদের জন্য খাবার নিয়ে আসছি। রায়কে কিছু বলার সুযোগ না দিয়ে সোহরাব চলে যায়, কিন্তু কয়েক সেকেন্ড পরে আবার ফিরে আসে। তারপর বলে, আপনার কি গাড়িতে বমি হয়? একটু হয় আর কি। সোহরাব চলে যায়, আর রায় তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে রায়হান সাইমার কাছে যায় সাহায্যের জন্য, কিন্তু সেখানে যেয়ে সে আরও হতাশ হয়,
কারণ অনেক কিছুক্ষণ আগেই মারা গেছে। শাইমাকে কিছু বলার পরিস্থিতি নেই। স্বামীর অকাল মৃত্যুতে এসে ভেঙে পড়েছে। রায়হান শাইমাকে সান্ত্বনা দিতে পারে না, দূর থেকেই দাঁড়িয়ে সবটা দেখতে থাকে। মানুষ যখন চোখ থাকতেও অন্ধ হয়, মুখ থাকতেও বোবা হয়, তখন তার যে অবস্থা হয়, রায়হানের ঠিক তাই হয়েছে। সোহরাব রায়ের জন্য খাবার কিনে নিয়ে আসে, তারপর খাবারগুলো তার হাতে দিয়ে অভিমানী গলায় বলে, সময় মতো খেয়ে নেবেন। আমি কিন্তু অনিয়ম একদম সহ্য করব না, বলে দিলাম আগে থেকে। সোহরাব রায়ের হাতে 2টা টিস্যু পেপারের প্যাকেট, 1 ফাতা ওষুধ আর কয়েকটা পলিথিন দিয়ে বলল, রাস্তায় বমি আসলে ঔষধ খাবেন, যদি তবুও বমি আসে তাহলে পলিথিনে বমি করবেন। জানালা দিয়ে বাইরে মাথা বের করে করবেন না, এতে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে। আর আপনাকে নিয়ে রিস্ক নিতে চাই না আমি, ঠিক আছে? আর হ্যাঁ, একদম চিন্তা করবেন না কিছু নিয়ে। ওখানে যেয়ে আবার লেখাপড়া করবেন, টাকা আমি দেব দরকার হলে। নিজের যত্ন নেবেন, ঠিক আছে? সোহরাব রায়ের হাতে একটা টাকার বান্ডিল দিয়ে বলল, দয়া করে ফেরত দিবেন না, এটা আপনার দরকার, অচেনা জায়গায় লাগবে এটা। আমি বন্ধু হিসেবে দিচ্ছি, ভাববেন না যে একেবারে দিচ্ছি। আপনার যেদিন টাকা হবে ওই দিন আমাকে দিয়ে দিবেন। সোহরাবের কথার মাঝেই কন্ডাক্টর সবাইকে যার যার সিটে বসতে বলে। সোহরাব রায়ের দিকে তাকিয়ে বলল, আমি সব সময় আপনার সাথে আছি, নিজেকে কখনো একা ভাববেন না, ভালো থাকবেন। সোহরাব কুকুরটাকে আদর করে বলে, দেখে রাখিস আমার প্রিয় মানুষকে, তার ক্ষতি হতে দিস না, তোর কাছে আমানত রাখলাম। সোহরাব বাস থেকে নেমে যায়। ড্রাইভার বাস ছেড়ে দেয়। চলন্ত বাসের দিকে সোহরাব দৌড়ে আসে। তারপর জানালার দিকে এসে রায়কে ডাক দেয়। তারপর রায়কে হাসতে হাসতে বলে, ওখানে যেয়ে কল করবেন। কক্সবাজার পৌঁছাতে মাঝরাত হয়ে যাবে। নিজের ব্যাগ কারো কাছে দেবেন না, ওখানে অনেক দালাল আছে। আর শুনুন, ওখানের পানি কিন্তু অনেক লবণাক্ত, তাই নিজের খেয়াল রাখবেন। আর ওখানে আপনার পরিচিত কেউ নেই, তাই অসময়ে বের হবেন না। কোনো সমস্যা হলে আমায় জানাবেন, ঠিক আছে? বাস একসময় দ্রুত চলতে শুরু করে। পেছন থেকে সোহরাব চিৎকার করে বলে ওঠে, ওখানে যেয়ে ছেলেদের সাথে বন্ধুত্ব করবেন না, সবাই কিন্তু বন্ধু হয়ে আপনার পাশে থাকবে না। রাই রায় হাসে সোহরাবের কথায়। লোকটা পাগল। নিজের ডান হাত বের করে বিদায় জানায় রায়। আর সোহরাব তাকিয়ে থাকে চলন্ত বাসের দিকে। একটা সময় চোখের আড়ালে চলে যায় বাসটা। সোহরাব আকাশের দিকে তাকিয়ে হাসে, তারপর বলে, ভালোবাসা বুঝেও বুঝলাম। সন্ধ্যা 6টা বাজে। খানবাড়ি আলোয় ঝকমক করছে। পুরো বাড়ি আত্মীয় স্বজনে ভরে গেছে। রায়ের পুরো পরিবার এসেছে। একটু পরেই আবরার হলুদ। সাদি রায়হানের দিকে তাকিয়ে বারবার হাসে। তার হাসির কারণ রায়হান বুঝতে পারে, কিন্তু প্রমাণ ছাড়া শয়তানটাকে কেউ বিশ্বাস করবে না। আবরারকে বসানো হয়েছে। হলুদ পাঞ্জাবিতে তাকে রাজপুত্রের মতো লাগছে। তারপর এক এক করে সবাই আবরারকে হলুদ লাগাতে শুরু করে। ঠিক তখনই বাড়ির বাইরের চিৎকারের আওয়াজ শোনা যায়। আফজাল খানের কাছে একজন দারোয়ান দৌড়ে এসে বলল, স্যার, বাইরে একটা মেয়ে ভেজাল করছে, পাগলের মতো বকছে, আবরার স্যারের বন্ধুর কথা বলছে বারবার, আপনি একটু দেখে যান স্যার। দারোয়ানের কথা শেষ না হতেই বাড়ির ভেতর পাগলের মতো শাইমা ঢুকলো। পাগলের মতো এদিক ওদিক তাকাতে লাগলো। একটু দূরেই সাদিকে দেখতে পেয়ে দৌড়ে গেল শাইমা। শাইমা হামলে পড়লো সাদির ওপর। তারপর বলল, তোকে আজ আমি মেরেই ফেলবো। তুই সবার জীবন শেষ করে দিয়েছিস, রায়কে শেষ করেছিস, আমার থেকে আমার স্বামীকে কেড়ে নিয়েছিস। তোকেও আমি বাঁচতে দিব না, মর তুই। শাইমা সাদির গলা চেপে ধরে, কিন্তু সাদির কিছু হওয়ার আগেই সবাই শাইমাকে টেনে সরিয়ে দেয়। শাইমা চিৎকার করতে থাকে। সে যেন কাউকে চিনতেই পারছে না। শাইমাকে ধরে রাখাও যেন দায়। শাইমা চিৎকার করে বলে, ও একটা খুনি, ও নরখাদক, এই জানোয়ারটার সবাইকে শেষ করে দিবে। আফজাল খান সাদির কাছে যেয়ে বলল, এইসব কি সাদি? আমি কিছুই বুঝতে পারছি না। আমিও কিছু বুঝতে পারছি না কাকু। হঠাৎ সাইমা পাগলের মতো কেন হামলা করলো আমাকে, আমি সত্যি বুঝতে পারছি না। এতক্ষণে সবাই নানা কথা বলা শুরু করেছে। ঠিক তখনই কেউ একজন সেখানে উপস্থিত হলো। তাকে দেখে সাদির চোখ কপালে ওঠার উপক্রম হলো। সাদমান দাঁড়িয়ে আছে রক্তাক্ত অবস্থায়। তাকে দেখেই মনে হচ্ছে সে আহত। সাদি ভয়ে ঢোক গিলতে লাগলো। সাদির জানা মতে সাদমানের এতক্ষণে মরে যাওয়ার কথা। সাদমান সাদির দিকে তাকিয়ে বলল, কি ভাবছো সাদি? আমি বেঁচে গেছি কিভাবে? আমি অন্য সবার মতো নই। তোমার ওই লোকেরা আমার কিছুই করতে পারেনি। আজ তোমার মুখোশ সবার সামনে টেনে খুলবো। সাদমান পুরো পুলিশ টিম নিয়ে এসেছে সাদিকে ধরতে। সাদিকে ঘিরে পুলিশ দাঁড়িয়ে আছে। সাদমান একজন পুলিশকে ডেকে বলল, গতকাল আপনাকে যে ভিডিওগুলো পাঠিয়েছিলাম সেইগুলো সবাইকে দেখানোর ব্যবস্থা করুন। পুলিশ অফিসার একটা ল্যাপটপে ওষুধের দোকানে ভিডিও ফুটেজ চালু করলেন। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে রায়ের ভাবি ওষুধ কিনছে।
ভিডিওটা শেষ হওয়ার পর সাদমান বলল, হয়তো এটাই ভাবছেন আমি কেন এই ভিডিওগুলো আপনাদের দেখালাম। আসলে ছাদের সাথে রায়হানের স্ত্রী জড়িত। জেরিনের বাচ্চাটা রাই নয়, বরং আপনাদের বড় ছেলের বউ নষ্ট করছে। এখন বলতে পারেন কেন নষ্ট করছে। রায়হানের সাথে গত 2 দিন আগে আমার কথা হয়, তার স্ত্রী বিয়ের পর থেকেই আলাদা হতে চাইতেন। এছাড়াও আজাদ মাহমুদ তার মেয়েকে খুব ভালোবাসতেন, যেটা তার ছেলের বউ সহ্য করতে পারতেন না। তাই স্বামীর কাছে রোজ নানান ধরনের কথা বলতেন। আমার যদি ভুল না হয় তাহলে আজাদ মাহমুদ মেয়ের নামে একটা ফ্ল্যাট কিনতে চেয়েছিলেন, সেখানে সবার মতো ছিল, কিন্তু রায়হানের স্ত্রী তা মানতে পারেনি, যার জন্য স্বামীর সাথে তার আরও ঝামেলা হতো। অতঃপর একদিন রায়হানের শ্বশুরবাড়ির লোকেরা তাদের বাড়িতে আসেন এবং রায়কে তাদের বাড়ির বউ করতে চান, কিন্তু সেই বিয়েতে রায়ের মত ছিল না, তাই বিয়ে ভেঙে যায় আর রায়ের বিয়ে ঠিক হয়ে যায় আবরারের সাথে। তারপর শুরু হয় গোপনে ষড়যন্ত্র, কিন্তু রায়কে কোনোভাবেই ফাঁসানো যাচ্ছিল না। অতঃপর সেই ষড়যন্ত্রের যোগ হয় সাদি। সে সবাইকে বুদ্ধি দিত। তার পরিকল্পনা অনুযায়ী জেরিনের সুপে ওষুধ মিশিয়ে দেয় ওর ভাবি। ভালো করে চিন্তা করে দেখুন, ওই দিন বাসায় মেয়েরা ছাড়াও আরও কেউ ছিল না, আর সেই সুযোগটায় ওর ভাবি নেয়, ফুপিকে পাঠিয়ে দেয় ওষুধ কিনতে। রায় জেরিনের জন্য স্যুপ বানায়, তারপর জেরিনের আর কিছু লাগবে কিনা তা জিজ্ঞেস করতে তার রুমে যায়, আর ওই সুযোগে সুপে ওষুধ মেশানো হয়, আর সব দোষ বেচারি রায়ের ওপর যেয়ে পড়ে। আপনাদের বিশ্বাস না হলে আমার কাছে ওষুধের বিল পেমেন্ট কাগজ আছে, যেটা রায়হান আমাকে দিয়েছে। রায়হান নিজের ঘরে কাগজটা কুড়িয়ে পেয়েছিল। অতঃপর আপনারা রায়কে বাসা থেকে বের করে দিলেন। রায় যে ওর বান্ধবীর বাসায় ওঠে, সেখানে সে থাকতে শুরু করে। ছাইমা আর অনিকা রায়ের জন্য ঢাল হয়ে দাঁড়ায়, আর এটাই সবার জন্য সমস্যার কারণ হয়ে যায়। তারপর অনিককে সাদিক কিডন্যাপ করার পর সাইমাকে কল করে সে দুপুরে রায়ের খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দিতে বলে, কিন্তু সাইমা রাজি হয় না, তাই অনিককে মেরে ফেলার হুমকি দিত। অতঃপর উভয় না পেয়ে সাইমা তাই করে। রায়কে অজ্ঞান করার পর সাইমার বাসায় রনি যায়। সাইমা রায়ের জামা বদলে একটা নোংরা জামা পরিয়ে দেয় আগে থেকেই। তারপর প্ল্যান অনুযায়ী রনি আবরারকে কল করে, আর আপনারা সবাই সেখানে যান। তারপর নিরাপদে মেয়েটাকে আবারও ভুল বোঝেন। বিশ্বাস না হলে আমি অনেককে শেষ বক্তব্যের ভিডিও আপনাদের সামনে অন করছি। ল্যাপটপে অনেকের বক্তব্য চালু করা হয়। সবকিছু শুনে সবাই অবাক হয়ে যায়। সাদমান তারপর বলল, রায় সেই রাতে সাইমার বাসা থেকে বের হয়ে যায়, আর তারপরে ঘটনা আমি জানি না, তবে খোঁজ নিয়ে জানতে পারি সে এখন একটা কফি শপে কাজ করে। আবরার দৌড়ে সাদির কাছে যায়, ওর কলার ধরে চিৎকার করে বলে, কেন করলি এমন আমার সাথে? তোকে নিজের ভাই মনে করতাম আমি, আর সেই তুই আমার পিঠে ছুরি মারলি। আমার কাছে ভাইয়ের নামে যা ইচ্ছা বলেছিস, ওই ছেলেটাকে নিয়েও অনেক কথা বলেছিস। তুই কেন এত কিছু করলি সাদি? কি ক্ষতি করেছিলাম আমি? সাদি নিজেও আবরার কলার চেপে ধরে বলল, কি করিসনি তুই আবরার? ক্লাসে সবসময় তুই প্রথম স্থানে থাকতি, তোর জন্য আমি সবসময় সেকেন্ড হতাম। তোর থেকে আমি কম ছিলাম নাকি? তবুও সবাই সারাদিন তোর গুণগান করতো। আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম, ইচ্ছে করতো তোকে মেরেই দেই, কিন্তু ধরা পড়ে যাওয়ার ভয়ে পারতাম না, তাই তোর সাথে বন্ধুত্ব করি, কিন্তু তোকে শেষ করার কোনো উপায় খুঁজে পাইনি। অতঃপর তোর ধ্বংস হয়ে রায় আসলো, আর আমি ওকে ব্যবহার করে তোকে শেষ করতে চাইলাম, কিন্তু একটা সময় আমি নিজেই রায়কে ভালোবেসে ফেলি, আর ততদিনে তোদের বিয়ে অনেক কাছাকাছি চলে আসে। আমি আর সহ্য করতে পারিনি। আমি রায়ের ভাবির চোখে ওর জন্য ঘৃণা দেখেছি, আর সেটাকে কাজে লাগিয়েছি, আর সব প্ল্যান মতো করেছি। রায়কে বাসা থেকে বের করে দেওয়ার আগে ওর ফোনে থাকা তোর নাম্বার ব্লক করে দিতে বলি ওর ভাবিকে, আর আমি তোর ফোন থেকে ওর নাম্বার ব্লক করে দেই, যাতে তোরা যোগাযোগ করতে না পারিস। আর রায়কে ওই দিন হাসপাতালে বাইরে যেয়ে তোর বিয়ের কথা বলেছি, যেন ও তোর কাছে না আসে। আর আজ যে তোর গায়ে হলুদ, সেটাও রায় জানে। গতকাল ওকে সব বলেছি আমি। তোর প্রতি ওর ভালোবাসা শেষ করতে যা যা করা লাগে তার সব কিছু আমি করেছি। আমি চেয়েছিলাম তোর বিয়ে হলে আমি রায়কে বিয়ে করব। তোকে প্রতিদিন মারতে চেয়েছি আমি। ভালোবাসা হারিয়ে যখন তুই পাগলের মতো ছটফট করবি, তখন আমি সফল হব, কিন্তু তার আগেই রায়হান ভাই সব জেনে যায়। তাই বাধ্য হয়ে কাল রাতে তার বন্ধু সাদমানকে কিডন্যাপ করি, তার মোবাইল ফোন থেকে সব ডিলিট করি, আর তাকে মেরে ফেলতে চাই, কিন্তু সে আগে থেকে সব প্রমাণ অন্য অফিসারদের দিয়ে দেয়, আর আমার লোকদের শেষ করে এখানে চলে আসে। আবরার সাদিকে মারতে থাকে, কিন্তু পুলিশ এসে সাদিকে বাঁচিয়ে নেয় আর তাকে অ্যারেস্ট করে। পুলিশ সাদিকে টেনে নিয়ে যাচ্ছে, ঠিক তখনই রাইহান বলল, শুধু একজনকে কেন নিয়ে যাচ্ছেন? সাথে করে আমার বউ আর শালাকেও নিয়ে যান। রাইহানের স্ত্রী স্বামীর পা জড়িয়ে ধরে, কিন্তু তাতে লাভ হয় না। রাইহানের চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে,
কিন্তু নিজের স্ত্রী আর শালাকে বাঁচাতে এতটুকু চেষ্টা সে করে না। অতঃপর পুলিশ রনি আর তার বোনকেও ধরে নিয়ে যায়। আবরার নিচে বসে পড়ে, 2 হাতে মুখ ঢেকে কাঁদতে কাঁদতে বলল, আমি কিভাবে ওর সামনে যাব? আমি ওকে বিশ্বাস করতে পারিনি। আমি সাদিকে বিশ্বাস করে ঠকেছি। রায়ের বাবা বুকে হাত দিয়ে চেয়ারে বসে বড় ছেলের দিকে তাকিয়ে বলে, মেয়েটাকে আমরা শেষ করে দিয়েছি বাপ, ওর কথা বিশ্বাস করিনি। আমার অবুজ মেয়েটাকে তিলে তিলে মেরে ফেলেছি। রায়ান, একবার তোর বোনকে কল করবি? আমি বাবা হয়ে একবার ওর কাছে ক্ষমা চাইবো। রায়হান বাবার কথা মতো কল দেয় বোনের নাম্বারে, কিন্তু নাম্বারটা বন্ধ বলছে। রায়হান হতাশ কণ্ঠে বলল, নাম্বারটা বন্ধ বাবা। অপরদিকে চট্টগ্রাম মহাসড়কে শত শত লোকের ভিড়। মুখোমুখি 2টা বাসে সংঘর্ষ হয়েছে একটু আগে। বাসের ভেতর থেকে মানুষ আত্মচিৎকার ভেসে আসছে। বাচ্চাদের কান্নার শব্দে মানুষের শরীরের লোম দাঁড়িয়ে গেছে। বেপরোয়া গাড়ি চালানোর ফলে এই দুর্ঘটনা ঘটেছে। তবে এখনো অ্যাম্বুলেন্স আসেনি, তাই কাউকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া যাচ্ছে না। অনেক মানুষকে বের করা হয়েছে। অনেকের হাত পা কাটা গেছে, অনেকের দেহ থেতলে গেছে, অনেকের চেহারা চেনা যাচ্ছে না। উল্টো যাওয়া গাড়ির ভেতরে সব বিধ্বস্ত। বেশিরভাগ মানুষ বেঁচে নেই। একটা দেহ 2টা সিটের নিচে পড়ে আছে। যারা বাসের মধ্যে থাকা লোকদের উদ্ধার করছে তাদের দিকে একটা রক্ত লাল হাত সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেয় সিটের নিচ থেকে, কিন্তু সে ডাক দিতে পারে না। আস্তে আস্তে রক্তমাখা হাতটা ঢলে পড়ে। রায়হান নিজের মা বাবাকে বাসায় পাঠিয়ে দেয়। তারপর আবরারকে সাথে নিয়ে সাদমানের দেওয়া কফি শপে চলে গেল, কিন্তু সেখানে যেয়ে জানতে পারলো রায় কক্সবাজার চলে গেছে। রায়হান বারবার রায়ের সাথে যোগাযোগ করতে চেয়েও ব্যর্থ হয়। ফোনটা বারবার বন্ধ বলছে। অবশেষে ক্লান্ত হয়ে রাত 12টার দিকে বাসায় ফিরে আসে। বাসায় এসে দেখে আজাদ মাহমুদ আর তনিমা বেগম বসে আছে। পাশেই ছোট ভাই ফয়সাল দাঁড়িয়ে আছে। রায়হান তাদের দিকে তাকিয়ে বলল, এত রাত হয়ে গেছে আর তোমরা বসে আছো? কেউ কোনো কথা আর জবাব দিল না। আজাদ মাহমুদ রায়হানের দিকে একটা কাগজ এগিয়ে দিল। রায়হান কাগজটা হাতে নিয়েই দেখলো একটা চিঠি। রায়হান পড়তে শুরু করে চিঠিটা। কেমন আছো তুমি? আমি জানি তুমি খুব ভালো আছো, কিন্তু তোমার মুখ থেকে কথাটা শুনতে পারলাম না। আমার তোমাদের কারো প্রতি অভিযোগ নেই। কারো অভিযোগ প্রিয় মানুষদের প্রতি করা যায়, কিন্তু আমি তো তোমাদের প্রিয় নই, তাই অভিযোগ করতে চাই না। তোমাকে আজ একটা প্রশ্ন করতে চাই বাবা। তুমি কি সত্যি আমাকে ভালোবেসেছো, নাকি সব লোক দেখানো ছিল? আচ্ছা বাবা, আমার চোখের পানি কি এতটাই মূল্যহীন ছিল যে আমার কষ্ট তোমরা অনুভব করতে পারোনি? আমাকে যেই দিন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলে ওই দিন আমি বুঝেছিলাম টাকার মূল্য। বাবা বাড়ি, ভাইয়ের বাড়ি অথবা স্বামীর বাড়ি, কোনো বাড়ি মেয়েদের নিজের বাড়ি না। চাইলে তাদের ছুঁড়ে ফেলা যায়। মিথ্যে অপবাদ নিয়ে খোলা আকাশ নিচে বের করে দিলে। তুমি জানো তারপর কি হয়েছিল আমার সাথে? তুমি কিছু জানো না বাবা। চাকরির জন্য ইন্টারভিউ দিতে গিয়েছিলাম। সেখানে যখন জানলো আমি তোমাদের সাথে থাকি না, তখন আমাকে খারাপ কাজের অফার দেওয়া হয়। আমাকে মুহূর্তে ওরা রাস্তায় এনে দাঁড় করায়। সাইমার বাসায় থেকে যেই রাস্তায় বের হয়ে যায়, ওই রাতেই আমি 2জন লোক ধারা নির্যাতিত শিকার হই। তারা রাতের আধারে আমাকে ধর্ষণের চেষ্টা করে। আমি সেই দিন অনেক কেঁদেছিলাম, কিন্তু আমার হয়ে কেউ আসেনি। অন্ধকার রাতে যখন তারা আমাকে ধর্ষণের চেষ্টায় ব্যস্ত, ঠিক তখন আমি খুব করে চাইছিলাম তোমাদের, কিন্তু কাউকেই পাইনি। অবশেষে একটা বোবা প্রাণীর জন্য বেঁচে গেলাম। সিরাতে কোনো রকম বেঁচে যায় দর্শনের হাত থেকে, কিন্তু সেই দিনের পর আমি একেবারেই শেষ হয়ে গেছি বাবা। কিন্তু আমি এতটাই অসহায় হয়ে নিজের মানুষদের বলতে পারিনি, পুলিশের কাছে বিচার চাইতে পারিনি। যাই হোক, শুনলাম আপনার বিয়ে করছে, সে সুখী, তাই আমিও অনেক খুশি। তবু চোখের আজ পানি আসছে, তার জন্য আমার শুভকামনা। এই শহরে আমার আর আপন কেউ নেই, তাই চলে যাচ্ছি তোমাদের রেখে। চলে যাব এটা ভাবতেই তোমার কথা বড্ড মনে হচ্ছে। ও হয়তো তুমি অনেক বেশি ভালোবাসতাম। নিজের আর প্রমাণ করতে চাই না, শুধু বলবো নিজের খেয়াল রেখো। ওই দিন হাসপাতালে তোমার সাথে খারাপ ব্যবহারের জন্য দুঃখিত। আমি হাঁপিয়ে উঠেছিলাম আর অপমান নিতে পারছিলাম না। আমাকে মাফ করে দিও। আর কখনো যদি বুঝতে পারো আমি নির্দোষ ছিলাম, তাহলে ভুল করেও আমাকে খুঁজতে এসো না, কারণ আমি প্রিয়জনদের জন্য মরে গেছি। আর এই চিঠিটা যখন তোমার হাতে পৌঁছবে, তখন আমি তোমাদের কাছ থেকে অনেক দূরে, তাই আমাকে খুঁজতে এসো না। নিজের শরীরের যত্ন নিও।
ওষুধ নিতে ভুল করো না। রোদে বেশি বের হবে না, তোমার শরীর খারাপ করবে। আর আপুকে বলে দিও আমি সত্যি কিছু করিনি। আম্মুর রান্নাঘরে গেলে একদম হুঁশ থাকে না, তাই প্রায় সময় হাত পুড়িয়ে ফেলে, তাই সাবধানে কাজ করতে বলবে। আর আপুকে একটু খেয়াল করে রেখো, কারণ এরপর আমি আসতে পারবো না। আর ওই দিন ওকে টাকার জন্য রক্ত দিইনি, ওকে নিজের সন্তানের মতো ভালোবাসি, তাই ছুটি গিয়েছিলাম। ওর খেয়াল রেখো। আর বড় ভাইকে বলো সিগারেট কম খেতে। নিজেদের খেয়াল রেখো। আর এরপর কেউ যদি জিজ্ঞেস করে তোমার কয়টা সন্তান, তাহলে উত্তরে বলে দেবে 4 সন্তান তোমার, তার মধ্যে একজন মারা গেছে। ভয় পেও না তুমি, কখনোই সম্পত্তির ভাগ বসাতে যাব না। শুধু তোমরা ভালো থেকো। ইতি রায়। রায়হান চিঠিটা পড়ে শেষ করতে রায়ের বাবা বললেন, বাসায় আসতেই ফুলি দরজা খুলে দেয়, তারপর বলল আমাদের জন্য নাকি একটা পার্সেল এসেছে। তোর ছোট ভাই ফ্রেশ হয়ে পার্সেলটা বের করে প্যাকেটের ভিতরে একটা 50,000 টাকার চেক পায়, যেটা তুই ওকে দিয়েছিলি। কত বছর জন্মদিনে দোয়া চেইন আর তোর দোয়া মোবাইল ফোনটা দিয়েছিলি, তার সাথে এই চিরকুট। মেয়েটা বড্ড অভিমান করে চলে গেল রে বাপ। বাপ হয়েও মেয়েটাকে বুঝলাম না, মেয়েটাকে অনিশ্চিত জীবনের দিকে ছেড়ে দিলাম। আজাদ মাহমুদ চোখের পানি আড়াল করতে ঘরে চলে যায়। রায়হান শুধু দীর্ঘ নিঃশ্বাস ফেলে। সকাল ঘড়িতে 10টা। রায়হান নাস্তা করছে। একটু পরেই আবরারকে নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়ে যাবে। ঠিক তখনই রায়হানের ফোন বেজে ওঠে। রায়হান ফোনের দিকে তাকিয়ে দেখে সাদমান কল করেছে। রায়হান ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে সাদমান বলল, রায়হান, তোর বাসার অবস্থা কি এখন? আমি ভাবতেই পারছি না তুই এত তাড়াতাড়ি কল রিসিভ করবি। আমার বাসার অবস্থার কি হবে? আমি আর আবরার একটু পর বের হব কক্সবাজারের উদ্দেশ্যে। রায়কে ঠিক বুঝিয়ে নিয়ে আসব, দরকার হলে পা ধরে মাপ চাইব, যা করতে হয় করব, তবুও নিয়ে আসব। বেঁচে থাকলে তো নিয়ে আসবি রায়হান। মানে কি বলছিস তুই? বেঁচে থাকলে নিয়ে আসবো মানে? তুই এবার টিভি অন কর আর সোশ্যাল মিডিয়া চেক কর, যা বোঝার তুই বুঝে যাবি। রায় হয়তো আর বেঁচে নেই। কাল রাতে চট্টগ্রামের 2টা বাসের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তাতে প্রায় সবাই মারা গেছে। যাত্রীদের ফোন আর সাথে থাকা ডকুমেন্টস খবরে দেখানো হচ্ছে। আমি মাত্র রায়ের ছবি দেখেছি খবরে, তার সন্তান চাইতেছে, তুই তাড়াতাড়ি চেক কর। রায়হান দৌড়ে টিভির কাছে যায়। আজাদ মাহমুদ ছেলের এমন আচরণের কারণ খুঁজে পায় না। রায়হান খবরের চ্যানেলে যেতেই ধপ করে বসে পড়ে। টিভিতে রায়ের রক্তাক্ত মুখের ছবি ভেসে উঠেছে। রায়ের গলায় একটা কাজ ঢুকে আছে, সেখানে তাজা রক্তে লাল হয়ে আছে, পুরো শরীর রক্তে লাল। চেহারার অবস্থা ভালো না, তার নাম পরিচয় কেউ জানে না, তাই স্বজনদের যোগাযোগ করতে বলছে। রায়ের বুকের সাথে একটা কুকুর শক্ত করে জড়িয়ে আছে, যেন একে অন্যের অবলম্বন তারা। রায়ের মা মেয়ের এমন দশা দেখে একটা চিৎকার করে, তারপর ধপ করে নিচে পড়ে যান। রায়ের বাবা নিজের বুক চেপে ধরেন। ফয়সাল বাবাকে ধরে বলল, বাবা তুমি শান্ত হও, কিচ্ছু হবে না, আমি ঔষধ নিয়ে আসছি। ফয়সাল ছুটে যায় বাবার বুকে ব্যথার ওষুধ নিয়ে আসতে, আর ফুলি তনিমা বেগমের জ্ঞান ফেরাতে চেষ্টা করে। রায়হান রান্নাঘর থেকে পানি নিয়ে আসে, তারপর বাবাকে ওষুধ খাইয়ে দেয়, তারপর মায়ের জ্ঞান ফেরাতে চেষ্টা করে। বিকেল ঘড়িতে 4টা। চট্টগ্রামের সদর হাসপাতালে মর্গের সামনে রায়ের পরিবার দাঁড়িয়ে আছে। মর্গের ভেতর স্বজনদের চিৎকারের আওয়াজ শোনা যাচ্ছে। মৃত লাশগুলো শনাক্ত করার পর স্বজনরা চিৎকার করছে। আবরার ফ্লোরে বসে আছে, মুখে কোনো কথা নেই তার। মানুষটা যেন পাথর হয়ে গেছে। কিছুক্ষণ পর মর্গের ভেতর থেকে একজন হাসপাতাল কর্মী এসে বলল, আপনাদের বর্ণনা অনুযায়ী ভেতরে একটা লাশ আছে, আপনারা চাইলে লাশটা দেখতে পারেন। এক এক করে সবাই ভেতরে প্রবেশ করলো। মর্গের ভেতরে আবছা আলো, তার মধ্যে রক্তের গন্ধ। হাসপাতালের লোকটা বলল, 29 নম্বর লাশটা দেখুন, বর্ণনা অনুযায়ী ওই লাশটা হতে পারে। রায়ের বাবা দেখলো একটু দূরে 29 নাম্বার লাশটা একটা বেডে রাখা। লাশের ডান পায়ের বৃদ্ধাঙ্গুলে একটা কার্ডের উপর নাম্বার লেখা। লাশের মুখটা সাদা কাপড়ে ঢাকা, তবে পা দুইটা বের হয়ে আছে। পায়ের তলায় রক্ত জমাট হয়ে কালো বর্ণ ধারণ করেছে। রায়ের বাবা টলমলো চোখে লাশটার দিকে এগিয়ে যায়। নিজের সন্তানের মৃত্যু দেখার মতো কষ্ট এই দুনিয়াতে হয়তো আর কিছু হয় না। এই পৃথিবীতে যেই বাবা সন্তানের লাশ কাঁধে নিয়েছে, একমাত্র সেই বাবাই জানে ওই লাশের কত ওজন। রায়ের বাবা লাশের মুখটা খুলল না, চোখ থেকে অশ্রুকণা গড়িয়ে পড়তে লাগলো। মেয়ের লাশের দিকে তাকিয়ে চোখের পানি ফেলতে লাগলেন আজাদ মাহমুদ। তারপর লাশের মাথায় হাত বুলিয়ে বলল, তোর মুখটা আজ সত্যি দেখতে ইচ্ছে করছে না রে মা। বাবার উপর অভিমান করে চলে গেলি। মা একবার উঠবি তুই? কথা দিচ্ছি তোকে আর একা ছাড়বো না। উঠ না মা, একবার উঠ।
রায়ের বাবা চিৎকার করে কাঁদতে শুরু করলেন। লাশটা বুকের ভেতর জড়িয়ে ধরে বললেন, রায়ান, আমার মা কথা বলে না, ওরে উঠতে বল বাপ। আমার কলিজা পাখিটা আর কথা বলে না। আল্লাহ, তুমি আমাকে নিয়ে যাইতা, কিন্তু আমার নিষ্পাপ অপরাধ মেয়েটাকে কেন নিয়ে গেলা? রায়ান, আমার রায়ের গায়ে আমি কখনোই হাত তুলি নাই। আমার রায় কত কষ্ট করছে। ও আল্লাহ, মেয়েটারে নিয়ে পুতুলের মতো খেললাম, আমার মেয়েটারে শেষ করে দিলাম। আল্লাহ, আমার মা কাউকে বলতে পারে নাই কিছু, আমারে বলতে পারে নাই আব্বা আমার কষ্ট হয়। রায়ান, আমার মেয়েটারে উঠতে বল, ও আর কথা বলে না। আমার মা আর বায়না করে না, আমার মা আর আমার খেয়াল রাখে না, আমাকে রেখে চলে গেছে, আর আসবে না কোনোদিন। আমি আমার বুকের ভিতরটা কারে দেখাবো? আবরার ঠাস করে ফ্লোরে পড়ে যায়। আবরারের ছোট ভাই ফারহান ভাইয়ের কাছে দৌড়ে যায়। আবরার নিজের হুঁশে নেই। আবরারের মা ছেলেকে ধরে রাখতে থাকে, কিন্তু আবরার ওঠে না। আবরারের শরীরে খিঁচুনি শুরু হয়, মুখ থেকে সাদা ফেনা বেরিয়ে আসে, হাত পা কাঁপতে থাকে অস্বাভাবিকভাবে, চোখ উল্টে যায় তার। আবরারের মা ছেলের এমন বেহাল দশা দেখে চিৎকার করে সবাইকে ডাকতে থাকে। কয়েক মুহূর্তের মধ্যে মর্গের ভেতর চিৎকার শুরু হয়ে যায়। আবরারকে ধরে বাইরে নিয়ে যাওয়া হয়, তাকে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। আজাদ মাহমুদ লাশটাকে নিজের বুকের মধ্যে ধরে বিড়বিড় করতে থাকে। রায়হান বাবার পাশে দাঁড়ায়। তারপর লাশের মুখ থেকে কাপড়টা সরাতেই সবাই চমকে গেল। এটা রায় নয়। রায়হান বাবার দিকে তাকিয়ে বলল, এটা তো আমাদের রায় নয়। আজাদ মাহমুদ নিজের হুঁশে নেই, মেয়ের শোকে পাথর হয়ে গেছেন। তিনি ছেলের দিকে তাকিয়ে বললেন, তাহলে আমার মেয়ে কোথায়? ওরা কি রাইয়ের লাশটা নিয়ে আসেনি? আমি কি দেখতে পারবো না ওকে? রায়হান বুঝলো বাবার সাথে কথা বলে লাভ নেই। রায়হান মর্গের কর্মচারীকে ডাকতে লাগলো। কর্মচারী আসতেই রায়হান বলল, আপনি না জেনে অন্য একটা লাশ আমাদের কেন দেখালেন? দুর্ঘটনায় প্রায় সবাই মারা গেছে, আর আপনাদের বর্ণনা অনুযায়ী এমন একটাই লাশ ছিল। এখন আমার সাথে চলুন, যারা বেঁচে আছে তাদের মধ্যে দেখুন। আইসিইউর ভেতর রায় ভর্তি। ডাক্তার তাকে দেখছে। রায়ের জ্ঞান নেই, অক্সিজেন চলছে তার, পুরো মাথা ব্যান্ডেজ করা হয়েছে। রায়ের অবস্থা সম্পর্কে এখন কেউ কিছু জানে না। কিছুক্ষণ আগে রায়কে রায়হান খুঁজে পেয়েছে। ভেতরে একের পর এক ডাক্তার যাচ্ছে। রায়ের পরিবারের সবাই ভেঙে পড়েছে। আবরারকে ডাক্তার দেখছে। প্রিয় মানুষ হারানোর যন্ত্রণা মস্তিষ্ক নিতে পারেনি, তাই খিঁচুনি হয়েছে। আবরারের জ্ঞান নেই। ডাক্তার তাকে সেলাইন দিয়ে শুইয়ে দিয়েছে। অন্যদিকে একজন ডাক্তার আইসিইউ থেকে বের হতেই আজাদ মাহমুদ তার কাছে যায়। তারপর ডাক্তারের দিকে তাকিয়ে বললেন, বাবা, আমার মেয়েটা ঠিক আছে তো? ওর কিছু হয়নি তো? ও কি আবার আগের মতো ঠিক হয়ে যাবে? ডাক্তার হতাশ কণ্ঠে বলল, দেখুন, আপনাকে আমি মিথ্যা বলবো না, রোগীর অবস্থা ভালো না। রোগীর মেরুদণ্ডের 3টা থোসারি কাশেরকা এবং 2 নম্বর কাশেরকা খুব খারাপভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। রোগীর কণ্ঠনালীর অবস্থা ভালো না, গলায় কাছের টুকরো ঢুকে বেশ আঘাত পেয়েছে, ভোকাল কর্ডে আঘাত পেয়েছে। এছাড়াও রিপোর্ট অনুযায়ী রোগীর মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছে। রোগীর চেহারার ক্ষতের সৃষ্টি হয়েছে, বাম গালে 6টা সেলাই পড়েছে। তার মাঝে রোগী তেমন রেসপন্স করছে না। সব মিলিয়ে রোগী বেঁচে থাকার সম্ভাবনা খুব কম। আর বেঁচে গেলেও তিনি হয়তো আর কখনো দাঁড়াতে পারবেন না, আর কণ্ঠনালীতে আঘাত পাওয়ার কথাও বলতে পারবেন না। আর কখনো যদি জোরে কথা বলতে যায় তাহলে হয়তো সেটা ওনার জন্য ভালো হবে না। যদিও এখন ওনার বেঁচে থাকাই বড় কথা, আপনারা আল্লাহকে ডাকুন, কারণ এই মহাবিপদে উনি ছাড়া আর কেউ রক্ষা করতে পারবেন না। অপরদিকে চট্টগ্রাম হাসপাতালে রায়কে খুঁজে চলেছে সোহরাব। যাকে পাচ্ছে তাকে রায়ের ছবি দেখাচ্ছে। সোহরাব একজন নার্সকে দেখেই দৌড়ে গেল। সোহরাবের চোখ থেকে পানি পড়ছে। সে নার্সকে রায়ের একটা ছবি দেখিয়ে বলল, এই মেয়েটাকে কি এই হাসপাতালে ভর্তি করানো হয়েছে? একটু সাহায্য করুন প্লিজ। বাস দুর্ঘটনার সকল মানুষকে নাকি এখানে নিয়ে এসেছে। আমি এখানে কিছু চিনি না। 2 ঘন্টা ধরে হাসপাতালের এই মাথা থেকে সেই মাথা আমি দৌড়াচ্ছি, কিন্তু কেউ সাহায্য করছে না। আমাকে একটু দয়া করে সাহায্য করুন বোন। নার্স ভুরু কুচকে বলল, আপনি রোগীর কি হন? আমি ওর খুব কাছের মানুষ হই। শুধু কাছের মানুষ হলে তো হবে না, রোগীর আত্মীয় স্বজন হতে হবে, নইলে ওনার কাছে যেতে দেওয়া হবে না। সোহরাব শত মানুষের মধ্যে মেয়ে নার্সের পা জড়িয়ে ধরে। পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে সোহরাব বলল, আমাকে একবার ওর কাছে নিয়ে চলুন না। ও যদি মরেও যায় তবু আমি ওকে একবার দেখব। আমি কোনো সমস্যা করব না, আমাকে একটু দয়া করুন বোন। নার্সের মনে হয়তো দয়া হলো। নার্স সোহরাবকে টেনে তুলল। তারপর নার্স বলল, আপনি যা ছবি দেখাচ্ছেন তার অবস্থা ভালো না, আমি তার কাছেই যাচ্ছি, আপনি চাইলে আমার সাথে যেতে পারেন।
তবে রোগীর সমস্যা হবে এমন কিছু করা যাবে না। সোহরাব উঠে দাঁড়ায়, তারপর নার্সকে অনুসরণ করে যেতে থাকে। অতঃপর তার প্রিয় মানুষকে পেয়েই যায় সোহরাব। 3 দিন পার হয়ে গেছে। রায়ের অবস্থা দিনকে দিন খারাপ হতেই লাগলো। সোহরাবের ব্যাপারে এখন সবাই জানে। হাসপাতালের এক কোনায় রাত দিন পার করে সে। রায়কে সবাই একেবারের জন্য সামনাসামনি দেখতে চেয়েছে, কিন্তু ডাক্তার দেখা করতে দেয়নি। আবরার নিজেও বেশ অসুস্থ। সোহরাব ছোট কাচে জানালা দিয়ে তাকিয়ে থাকে রায়ের দিকে ঘন্টার পর ঘন্টা। রাত পার হয়ে দিন হয়ে যায়, কিন্তু রায়কে দেখা তার শেষ হয় না। সোহরাবের মা বাবা এসে ছেলেকে নিয়ে যেতে চায়, কিন্তু সোহরাব তাদের কথার কোনো জবাব দেয়নি। শুধু তাকিয়ে থেকেছে জ্ঞানহীন রায়ের দিকে। তারাও একসময় ছেলের প্রতি বিরক্ত হয়ে চলে যায়। রাত ঘড়িতে 12টা। আইসিইউর দরজার কাছে সোহরাব শুয়ে আছে। একটু আগে ক্লান্ত চোখে ঘুম ভর করেছে তার। হঠাৎ চিৎকারের আওয়াজে তার ঘুম ভেঙে গেল। অজানা ভয়ে লাফিয়ে উঠল সে। আইসিইউর দরজা খোলা। কাছে ঘেরা জানালার পাশে যেয়ে দাঁড়ায় সোহরাব। দেখতে পায় ভেতরে রায়ের পরিবারের সবাই দাঁড়িয়ে আছে। রায়ের সাথে সবাই কথা বলছে। সোহরাব বুঝে যায় রায়ের জ্ঞান এসেছে। সোহরাবের ইচ্ছে করে রায়ের কাছে দৌড়ে যেতে, কিন্তু চাইলেই তো যাওয়া যায় না। রোগীর কাছে লোক ছাড়া ভেতরে যাওয়া নিষেধ। রায়ের মনোবল বাড়াতেই স্বজনদের ভেতরে যেতে দিয়েছে ডাক্তার, কিন্তু রায় তাদের ভালোবাসাপূর্ণ ডাকে সাড়া দিল না। দূর থেকে রায়ের একটু একটু খুলে রাখা চোখ দুটো দেখতে পায় সোহরাব। রায়ের দুর্বল চোখ জোড়া হঠাৎ করেই ওপাশের মানুষটাকে দেখে ফেলে। রায় নিজেও তাকিয়ে থাকে সেই দিকে। এত চেনা মুখের ভিড়ে ওই অচেনা মুখটাই দেখতে থাকে সে। সোহরাব কাছের জানালায় হাত রেখে কেঁদে ওঠে, আর রায়ের চোখের কোণে জল জমা হয়। ডাক্তার রায়ের দৃষ্টি অনুসরণ করেন। ডাক্তার তাকিয়ে থাকে ওদের দুইজনের দিকে। তারপর একটা মুচকি হাসি দিয়ে ডাক্তার নার্সকে বললেন, বাইরে দাঁড়িয়ে থাকা ছেলেটাকে আসতে বলো, রোগীর তাকে দরকার। নার্স ডাক্তারের কথা মতো সোহরাবকে ভেতরে যেতে বলে। সোহরাব দৌড়ে ভেতরে যায়। ডাক্তার রায়ের পাশ থেকে সরে যায়। সোহরাব রায়ের পাশে থাকা ছোট জায়গায় বসে পড়ে। দুইটা মানুষের চোখেই পানি। তাদের চোখ যেন হাজারো কথা বলছে। সোহরাব মাথা নিচু করে রইল। একটু পরপর শরীরটা কেঁপে উঠছে তার। সোহরাব যখন দেখলো রায়ের চোখ থেকেও পানি পড়ছে, তখন সে সেই পানি নিজের হাত দিয়ে মুছে দিল। তারপর নিজের চোখের পানি মুছে বলল, আমি আপনার নাম্বারে কতবার কল করেছি জানেন? আর আপনি এখানে শুয়ে আছেন। আমাকে বাঁচতে বলেছেন, আর এখন আপনি নিজেই চলে যেতে চাইছেন। আপনি কি ভেবেছেন আপনার জন্য আমি কেঁদেছি? আমি কিন্তু একদম আপনার জন্য কাঁদিনি, হ্যাঁ, আর কখনো কাঁদবও না। আর আমি কিন্তু আপনাকে দেখতে এখানে আসিনি। আমার শরীরটা ভালো নেই, তাই ডাক্তার দেখাতে এসেছি। আমি কিন্তু আপনার জন্য আসিনি। রায়ের অসহায় চোখ দুটোতে আনন্দ এসে ভর করলো, যেন সে বুঝে গেছে সোহরাবের মিথ্যা। সোহরাবের অগোছালো মিথ্যাগুলো যেন আনন্দ দিল রায়কে। সোহরাব তাকিয়ে রইল সেই চোখের দিকে। রায় সোহরাব ওই চোখের দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বলল, আমায় বিয়ে করবেন রাই? আমি অধিকার নিয়ে আপনার সাথে থাকতে চাই। আমি সবার মতো ভালোবাসি বলবো না। শুনেছি ভালোবাসি বললে ভালোবাসা বেশি দিন থাকে না। ডাক্তার বলেছে আপনি নাকি আর কখনো কথা বলতে পারবেন না। ডাক্তার বলেছে আপনি নাকি কখনো আর দাঁড়াতে পারবেন না। কিন্তু আমি চাই আপনি আবার কথা বলুন। আমি চাই আপনি আবার খোলা আকাশের নিচে হেঁটে চলুন। হ্যাঁ, আমি আপনার সেই কণ্ঠ হতে চাই, যেই কণ্ঠ দিয়ে আপনি আবার কথা বলবেন। আমি আপনার সেই নির্ভরযোগ্য মানুষ হতে চাই, যার পায়ে ভর করে আপনি আবার হাঁটবেন। আমি 1000 বছর কোনো সুস্থ সবল মানুষের সাথে থাকতে চাই না। আমি আমার চোখে দেখা এই অদ্ভুত সুন্দর মানুষটার সাথে কয়েকটা মুহূর্ত থাকতে চাই, যার কাছে আসতে পারমিশন লাগবে না। বিয়ে করবেন আমাকে? রায়ের চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। রায় নিজের মাথা একটু নাড়িয়ে হ্যাঁ সম্মতি জানায়। আবরার একটু দূরেই দাঁড়িয়ে সবটা দেখছিল। উপস্থিত সকলে এক অদ্ভুত সুন্দর ভালোবাসা উপভোগ করছে। ডাক্তারের চোখেও পানি। তার এত বছরের জীবনে এমন ভালোবাসা আজ হয়তো প্রথম দেখলেন তিনি। সোহরাব আবারও রায়ের চোখের পানি মুছে দেয়। তারপর রায়ের হাত জড়িয়ে ধরে নিজেই কাঁদতে কাঁদতে বলে, আজ থেকে আপনার কান্না করা নিষেধ। যদি আপনি আবার কেঁদেছেন, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। সকাল ঘড়িতে 9টা। হাসপাতালের ভেতর এক দম্পতির বিয়ের আয়োজন করা হয়েছে। কনের নাম রায় আর বরের নাম সোহরাব। সোহরাব একটু দূরেই থাকা বাজার থেকে রায়ের জন্য বিয়ের জিনিস নিয়ে এসেছে। সোহরাব আইসিইউর ভেতর ঢুকে 2টা ব্যাগ নিয়ে। রায় শুয়ে আছে। সোহরাব একটা ব্যাগ থেকে লাল টুকটুকের শাড়ি বের করে, আরেকটা ব্যাগ থেকে আলতা, কাজল আর রজনীগন্ধার মালা বের করে বলল, জীবন প্রথম আর শেষবারের মতো বিয়ে করছে, আর বউকে লাল শাড়ি দেব না তা হয় নাকি? আমার বউ পায়ে আলতা দেবে, চোখে কাজল দেবে। আমি মুগ্ধ নয়নে নিজের বউকে দেখব। সোহরাব রায়ের পায়ে আলতা লাগিয়ে দিতে দিতে বলল,
সবাই বলে আলতা নাকি ফর্সা পা ছাড়া মানায় না। আজ তাদের আমার বলতে ইচ্ছে করছে একটা কথা, যেই আলতা আমার বউয়ের কোমল পা ছুঁতে পারেনি, সে পূর্ণ হয়েও শূন্য। সোহরাব রায়ের দুই চোখের পাশে হালকা কাজলের দাগ টেনে দেয়, তারপর লাল শাড়িটা রায়ের মাথায় ধরে বলল, আমার লাল টুকটুকে বউ, আমার জীবন যুদ্ধের সঙ্গী, আমার শেষ প্রেম। জানেন আপনার গালে একটা কাটা দাগ হয়েছে? ওই নার্স বলল আপনার মুখে নাকি আর কোনো সৌন্দর্য নেই, কিন্তু আমার চোখে আজ আপনাকে দুনিয়ার সব থেকে সুন্দর নারী মনে হচ্ছে। মনে হচ্ছে এই দাগের জন্যই আপনার সৌন্দর্য এতদিন প্রকাশ পায়নি। নার্সরা দূর থেকে দেখতে থাকে তাদের। আহা, কত সুন্দর ভালোবাসা। রায় এবার কাঁদে না, শুধু তাকিয়ে থাকে সোহরাবের দিকে, কিন্তু তার চোখে প্রকাশ পায় হাজারো না বলা কথা। একটু পরে কাজী আসে, বিয়ে পড়াতে শুরু করে কাজী। শরীয়ত মতো সব ব্যবস্থা করা হয়। কাজী সাক্ষীদের হাজির হতে বলে। হাসপাতালে ডাক্তার নিজে উকিল বাবা হলো। হাসপাতালে অন্যান্য ডাক্তাররা সাক্ষী হিসেবে উপস্থিত হলো। অবশেষে সোহরাবকে কবুল বলতে হলো। সোহরাব 3 বার কবুল বলে দেয়। অতঃপর রায়ের পালা আসে। কাজী রায়ের কাছে যেয়ে বলল, মা, তুমি যদি রাজি থাকো তাহলে ইশারায় 3 বার কবুল বলে দাও। তুমি কবুল বললে বিয়ে সম্পন্ন হবে। যেহেতু তুমি কথা বলতে পারবে না, তাই ঠোঁট নাড়লেই হবে। রায় ঠোঁট নাড়িয়ে ইশারায় কবুল বলেই দিল। সাথে সাথে সবাই আলহামদুলিল্লাহ বলে উঠল। বাইরে আবরার বসে আছে। রাইহান তার ঘাড়ে হাত রেখে বলল, রায়ের সাথে সোহরাব নামের ছেলেটার বিয়ে হয়ে গেছে, তুমি তবুও নিশ্চুপ হয়ে আছো আবরার? আবরার দীর্ঘ নিঃশ্বাস নেয়, আর ভেতর থেকে অনুশোচনায় যেন বেরিয়ে আসে। মাথা নিচু করে আবরার বলল, রাই যার সাথে সুখে থাকবে তার সাথেই তার বিয়ে হয়েছে। আমি না হয় ব্যর্থতা নিয়েই বাকি জীবন পার করলাম। রাইহান চলে যায় সেখান থেকে, আর আবরার সেখানেই বসে থাকে পাথরের মতো। রায়ের আইসিইউর থেকে সবাই বের হয়ে যায় আস্তে আস্তে। সোহরাব রায়ের পাশে বসে আছে। সোহরাব রায়ের মাথায় হাত বোলায়, তারপর হাসতে হাসতে বলল, আপনি একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। আপনাকে নিয়ে কাশফুল দেখতে যাব, দুজন মিলে হাওয়াই মিঠাই খাবো, তারপর ফেসবুকে ছবি দেব। এটা আমার অনেক দিনের শখ, বউ নিয়ে কাশফুল দেখার। আজ থেকে আপনার কিন্তু অনেক দায়িত্ব। আমার বাড়িতে কিন্তু আরাম করা যাবে না। আমার কিন্তু প্রায় প্রতিদিন বিরিয়ানি লাগে। আমি ঠিক করেছি এখন থেকে আর বাইরের বিরিয়ানি খাবো না। বিয়ে করে বিবাহিত হয়ে গিয়েছি, তাহলে বাইরে কেন টাকা নষ্ট করব? আর শুনুন, আমাকে রোজ একটু পরপর চা বানিয়ে দিতে হবে। আমি আবার একটু বেশিই চা খাই, তাই তাড়াতাড়ি সুস্থ হয়ে যান, কারণ আপনি ছাড়া আমার খেয়াল আর কে রাখবে? নইলে তো আরও একটা বিয়ে করতে হবে, আর আপনাদের 2 সতীনের ঝগড়া আমি কিন্তু সহ্য করব না। তাই যদি না চান ঘরে সতীন আসুক, তাহলে সুস্থ হয়ে তাড়াতাড়ি চলুন। রায়ের সাথে কথা বলার মাঝেই সোহরাবের ফোনটা বেজে ওঠে। তাকিয়ে দেখে তার বাবা কল করেছে। সোহরাব রায়ের দিকে তাকিয়ে বলল, বাবা কল করেছে। আপনাকে বিয়ে করার কথা শোনার পর থেকে তারা কি যে খুশি। বারবার সবাই কল আর মেসেজ করছে, আর আমি লজ্জায় রিপ্লাই করতে পারছি না। আপনি একটু অপেক্ষা করুন, আমি বাইরে যাব আর আসব। সোহরাব বাইরে চলে যায়। একটু আড়ালে যেয়ে ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে সোহরাবের বাবা কর্কশ কণ্ঠে বলে ওঠে, কি সব শুনছি? সোহরাব, তুমি নাকি ওই মেয়েটাকে বিয়ে করছো? এটা কখনো হাঁটতে পারবে না, কখনো কথা বলতে পারবে না, চেহারা নষ্ট হয়ে গেছে। আর তার থেকেও বড় কথা, মেয়েটার বেঁচে থাকার কোনো নিশ্চয়তা নেই। যে জীবনটা নিয়ে কেন খেলা করছো? শুধু কি বিয়ে করছো? নিজের 5 লাখ টাকার বাইক 1 লাখ টাকার বিক্রি করছো ওই মেয়ের জন্য। গতকাল তোমার চাকরিতে জয়েন হওয়ার কথা ছিল, কিন্তু তুমি সেখানেও যাওনি। কেন যাওনি? কেন করছো এমন? বাবা, জীবন তো একটাই। এক জীবনে মানুষের চাওয়া পাওয়ার শেষ থাকে না। একজন সুস্থ মানুষের সাথে 1000 বছর থাকার চেয়েও রায়ের কাছে কয়েক ঘন্টা বেঁচে থাকা আমার জন্য পরম সৌভাগ্যের। আর আমি সেই সৌভাগ্যকে হাতছাড়া করিনি। আমার রায় আমার সাথে থাকুক আর না থাকুক, কিন্তু মৃত্যুর সময় সে যেন নিজেকে একা মনে না করে। তার শারীরিক কষ্ট হয়তো লাঘব করতে পারবো না, কিন্তু তার মানসিক যন্ত্রণা শেষ করতে পারি। হাসরের মাঠে আল্লাহর কাছে তাকে নিয়ে যেন অন্তত কালের জন্য যেন উপস্থিত হই। এক জীবনে কত স্বপ্নই তো পূরণ হয় না। আমার হাসির আড়ালে কিছু স্বপ্ন না হয় চাপা পড়ে থাকুক। 2 দিন পার হয়ে গেছে। সোহরাব সারাক্ষণ রায়ের সেবা করছে, তার সাথে 1000টা কথা বলেছে। আর যখনই দেখেছে রায়ের চোখের কোণায় পানি জমা হয়েছে, ঠিক তখনই চোখের পানি মুছে দিয়েছে। রায়ের হাতের মুঠোয় শক্ত করে হাত রেখেছে। কিন্তু দিনকে দিন রায়ের অবস্থা খারাপ হতে লাগলো। এখন আর চোখ খুলেও খুব একটা তাকায় না। সোহরাব পাশে এসে কথা বলে কিছু সময়ের জন্য তাকিয়ে থাকে, তারপর আবার চোখ বন্ধ করে শুয়ে থাকে।
দুপুরে সোহরাবের কথা শুনতে শুনতে রায় ঘুমিয়ে যায়। আর রাত 7টার দিকে রায়ের ঘুম ভাঙে, তবে স্বাভাবিক কারণে তার ঘুম ভাঙে না। পাশের চেয়ারে সোহরাবকে দেখতে পায় রায়, মানুষটা ঘুমিয়ে আছে, কিন্তু রায়ের শ্বাস নিতে কষ্ট হচ্ছে। রায় সোহরাবকে ডাকতে চায়, কিন্তু ডাকতে পারে না। রায় চাদর শক্ত করে ধরে, রায়ের পুরো শরীর কাঁপতে থাকে। হঠাৎ ঘুমের মধ্যেই সোহরাবের কানে একটু গোংড়ানোর শব্দ আসে। সোহরাবের ঘুম হালকা হয়ে যায়, চোখটা একটু খুলে রায়কে দেখার জন্য, কিন্তু পরক্ষণে লাফিয়ে উঠল সে। রায়ের কাছে ছুটে যায় সে। সোহরাব বুঝতে পারে না তার কি করা উচিত। সোহরাব রায়ের দিকে তাকিয়ে বলল, আমি আছি তো, আপনার কিচ্ছু হবে না, আমি কিচ্ছু হতে দেব না, আপনি আবার ঠিক হয়ে যাবেন। আমি ডাক্তারকে ডাকতে যাচ্ছি, ডাক্তার খুব তাড়াতাড়ি চলে আসবে। সোহরাব রায়ের হাত ছেড়ে দৌড়ে বাইরে চলে যায়, কারণ ডাক্তারকে ডেকে আনতে হবে। সোহরাব বাইরে যেয়ে চিৎকার করে ডাক্তারকে ডাকতে থাকে। আবরার আর রায়ের ভাই বাইরেই বসেছিল। সোহরাবের চিৎকার করে ডাক্তারকে ডাকার কারণ তারা বুঝতে পারে না। আবরার দৌড়ে আইসিইউ এর ভেতর চলে যায়। ভেতরে যেয়ে দেখে রায় ছটফট করছে। আবরার দৌড়ে ওর কাছে যায়। আবরার কাঁদতে কাঁদতে বলল, কি হয়েছে তোমার রায়? তোমার কোথায় কষ্ট হচ্ছে? ডাক্তার চলে আসবে, একটু অপেক্ষা করো। ডাক্তার দ্রুত আইসিইউতে প্রবেশ করে। তারপর সবাইকে বাইরে বের করে দেয়। নার্স আইসিইউ এর দরজা বন্ধ করে দেয়। আবরার দরজার সামনেই ঠাস করে বসে পড়ে। একটু পরেই ডাক্তার দরজা খুলে বের হয়। আবরার উঠে দাঁড়ায়, তারপর ভয়ার্থ গলায় বলল, ডাক্তার, রায় ঠিক আছে তো? সব ঠিক করে দিয়েছেন তাই না? ডাক্তার মাথা নিচু করে বলল, উনি আর বেঁচে নেই মিস্টার আবরার। আমরা আপনাদের বলেছিলাম ওনার মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছে, যে কোনো সময় রক্ত চলাচল সমস্যা হতে পারে। আর দীর্ঘ সময় যাবৎ রক্ত চলাচল একেবারে বন্ধ হয়ে গেলে রোগীর হার্টবিট বন্ধ হয়ে যাবে। আবরার ডাক্তারকে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে যায়। নার্স রায়ের অক্সিজেন মাস্ক খুলে দিয়েছে। রায়ের চোখ দুটো বন্ধ। আবরার ধীর পায়ে রায়ের কাছে এগিয়ে যায়। আবরার রায়ের পায়ের কাছে বসে, তারপর আস্তে আস্তে ডাক দিয়ে বলল, এই রায়, তুমি আমার সাথে মজা করছো তাই না? আমি খুব খারাপ তাই না? তোমাকে অনেক কষ্ট দিয়েছি আমি নিজে কি ভালো ছিলাম বলো? আমি চাই তুমি সুখে থাকো। তুমি যা বলবে আমি তাই করব, কিন্তু তুমি একবার ফিরে তাকাও। রায় জড় বস্তুর মতো শুয়ে থাকে। আবরার কথাগুলো রায়ের কানে পৌঁছায় না। আবরার হঠাৎ রায়ের দুই পা জড়িয়ে হাউমাউ করে কেঁদে ওঠে। তারপর চিৎকার করতে করতে বলল, এই রায়, তুই কথা বল, এভাবে চলে যাস না তুই। আমি পাগল হয়ে যাব রায়, তোকে ছাড়া আমি বাঁচবো না। একটু বোঝার চেষ্টা কর, আমাকে তুই আর শাস্তি দিস না। তুই ভালো হয়ে যা, আমি চলে যাব তোর জীবন থেকে, অনেক দূরে যাব। কিন্তু তুই চোখ খোল একবার, তুই আর শুয়ে থাকিস না, ওঠ তুই। সোহরাব কোনো কথা বলে না, পাশেই দাঁড়িয়ে থাকে পাথরের মতো। কিছু সময়ের মধ্যেই কান্নার রোল পড়ে যায় রায়কে ঘিরে। 30 বছর পর বিখ্যাত কথা সাহিত্যিক সোহরাব হোসেন তার হাতে থাকা বইটা বন্ধ করলেন। তার সামনে বসে আছে হাজারো যুবক যুবতী। সাংবাদিকরা নিজেদের ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে